কাব্য, প্লিজ, আজ অনেকদিন পর আমরা সব বন্ধুরা একসাথে হব। তুই দেখছিস না আমি অফিসের কাজে ব্যস্ত। ল্যাপটপে কাজ করতে করতে। আজকেই নেক্সট টাইম তোকে কখনো আমাদের বাসায় যেতে বলবো না। প্রমিস। গড প্রমিস। ওকে ডান। আমি সন্ধ্যায় যাচ্ছি। থ্যাঙ্কস ইয়ার। আচ্ছা বাই। পার্টিতে দেখা হচ্ছে। তুই কি আমাকে তাড়িয়ে দিচ্ছিস? তোর কারণে আমার কাজে অনেক ডিস্টার্ব হচ্ছে। আমি তোকে ডিস্টার্ব করছি এমনটা বলতে পারলি? বলছি তো। এমন একদিন আসবে যখন তুই আমাকে ডিস্টার্ব করবি, আমার পিছনে ঘুরঘুর করবি আমার বাসায় যাওয়ার জন্য। তখন দেখবি। আমি কেন ঘুরঘুর করব? জানি না, এটা আমার অভিশাপ। হোয়াট এভার। সন্ধ্যায় আবিরের বাসায় তার ছোট বোন আনহার জন্মদিনের আয়োজন চলছে। অনেক বড় সড়ো করে পার্টি দিয়েছে আবির। মেহমান চলে এসেছে। কাব্য ব্যাক টি শার্ট ব্লু জিন্স পরে পার্টিতে চলে এসেছে। এমনিতে কাব্য যে কোনো মেয়ের ক্রাশ, আজ মনে হচ্ছে একটু বেশিই ভালো লাগছে। কাব্যের বন্ধুরা একসাথে বসে আড্ডা দিচ্ছে, আর কাব্য মোবাইল নিয়ে ব্যস্ত। হঠাৎ তার এক বন্ধু বলে উঠল, দোস্ত, মেয়েটা কে রে? কোনটা? আরে ওই যে মেয়েটা কে একসাথে আছে। ওইটা আমার মামাতো বোন তানিশা। হলেও ওর দিকে নজর দিস না। তোকে আলুর পরোটা বানিয়ে তেলে ভাজবে, তুই নিজের নাম ভুলে যাবি, কারণ তোকে কি নামের উপাধি দিবে তার ঠিক নেই। ও যা পরিমাণ পাজি মেয়ে। রিয়েলি? হুম। ছেলেরা 50 হাত দূরে থাকে ওর কথা শুনলে। বিশ্বাস না হলে কথা বলে দেখ। ওকে। কথাটা শুনে কাব্য মেয়েটার দিকে তাকালো। কপালের চুলগুলো মুখের একপাশে পড়ে আছে। চেহারাটা ভালোভাবে দেখাই যাচ্ছে না। চুলগুলো কোমর পর্যন্ত পড়ে আছে। ফর্সা গায়ের রং। একটা খয়েরি গাউনের সাথে সিলভার কালার স্টোনের ব্রেসলেট পরেছে। দেখে বোঝা যাচ্ছে মেয়েটা অনেক কিউট। কাব্য এক নজর তাকিয়ে আবার মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। এর মধ্যে একটা মেয়ের গলার আওয়াজ শুনে কাব্য সামনে তাকালো। ভাইয়া, এটা কে? এটা আমার বন্ধু পলাশ। তো আপনি পলাশ ভাই? আমি আবির ভাইয়ের বোন, মানে আপনার বোন। কারণ বন্ধু মানে ভাই ভাই, আপনার ভাইয়ের বোন মানে আপনার বোন। বুঝতে পারছেন? অবশ্য না বুঝলে আমার অনেক পদ্ধতি আছে আপনাকে বোঝানোর। কি পদ্ধতি? তানিশা প্লিজ, আজকে না, অন্য একদিন। ওকে ভাইয়া। তানিশা হাসছে, আর কাব্য মুগ্ধ হয়ে তাকিয়ে আছে তার হাসির দিকে। এক অদ্ভুত মায়া জড়িয়ে আছে এই হাসির মাঝে। কাব্য এতক্ষণে খেয়াল করেছে খয়েরি রঙের গাউনে মেয়েটাকে একটা পরীর মতো লাগছে, ভালো লাগার মতো একজন। এতটা কিউট লাগছে যে কাব্য নিজে থেকে তার সাথে কথা বলতে লাগলো। ভাইয়া, আমি তানিশা ইসলাম তুলি। হে লিসেন, আমি তোমার ভাইয়া না, বিকজ আবির আমার ভাই না। বন্ধু মানে ভাই ভাই, তাই না? অ্যাবসলিউটলি রং। বেস্ট ফ্রেন্ড কখনো ভাই হয় না। বন্ধুদের সাথে সব কিছু শেয়ার করা যায়, যেটা ভাইদের সাথে কখনো করা যায় না, কারণ ভাইদের রেসপেক্ট করতে হয়। আই হোপ দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড। কিন্তু আমি তো আপনার ছোট বোনের মতো, তাই না? আবার ভুল। রক্তের সম্পর্ক ছাড়া বিপরীত লিঙ্গ কখনো ভাই বোন হয় না। ইজ দ্যাট ক্লিয়ার? মানে? মানে আমি কেন তোমাকে আমার বোনের চোখে দেখতে যাব? সবাইকে যদি বোন বানাতে শুরু করি, তাহলে বউ বানাবো কাকে? হ্যাঁ, না। কেক কাটার সময় হয়ে গেছে, আমি আসছি। তানিশা খুব ভালোভাবে বুঝতে পেরেছে কাব্যের সাথে কথাই পেরে উঠবে না। কোনো রকম এখান থেকে কেটে আনহার কাছে চলে গেল। কাব্যের সব বন্ধুরা তার দিকে হা করে তাকিয়ে আছে। হোয়াট? তোরা সবাই আমার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? ভাই, তুই ঠিক আছিস তো? আমার আবার কি হবে? না মানে হঠাৎ নিজে থেকে মেয়েটার সাথে কথা বললি যে। তোর কি হয়েছে? তোকে তো কারোর সাথে নিজে থেকে কথা বলতে দেখিনি, তাই আমরা ভাবছি তোর মাথায় কোনো প্রবলেম হলো নাকি। আই এম অল রাইট, ওকে, সো জাস্ট রিল্যাক্স। তানিশা এমনিতে অনেক দুষ্ট। কেক কাটা হয়ে গেলে তানিশা হাতে কেক নিয়ে একটু একটু করে সবার গালে লাগিয়ে দিতে লাগলো। কাব্য মোবাইলে কথা বলছিল। হুট করে তানিশা সবার মতো কাব্যের গালে কেক লাগিয়ে চলে যেতে লাগলো। কাব্য ফিরে দেখে তানিশা অমনি তার হাতটা শক্ত করে চেপে ধরে। কাব্য রাগেই চোখে তানিশার দিকে তাকিয়ে আছে, আর তার বন্ধুরা তার দিকে, কারণ কাব্য মোটেও এসব পছন্দ করে না। কাব্য মোবাইলে কথা শেষ করে তানিশাকে রাগী গলা বলতে লাগলো, হাউ ডেয়ার ইউ? তোমার সাহস হলো কি করে আমাকে কেক লাগানোর? সো সরি। আই ডোন্ট ওয়ান্ট ইউর সরি, সো জাস্ট ক্লিন নাও, রাইট নাও। কথাটা বলার সাথে সাথে তানিশা কাব্যর সামনে থেকে উধাও। কাব্যের রাগী চোখ দেখে তানিশার গলার সাথে কলিজাও শুকিয়ে গেছে। রান্নাঘরে গিয়ে ঢকঢক করে এক গ্লাস পানি খেয়ে নিল। আবির কাব্যর সামনে
একটা টিস্যু এগিয়ে ভয়ে ভয়ে বলল, সরি দোস্ত, আসলে আমার বোনটা অনেক পাজি। হ্যাঁ, তুই কিছু মনে করিস না, আমি পরিষ্কার করে দিচ্ছি। তোর বোনকে বলে আমার মেজাজ গরম হওয়ার আগে কেকটা পরিষ্কার করতে। মেজাজ কি আরো গরম হওয়ার বাকি আছে নাকি? তোকে যেটা বলেছি সেটা কর। আবির পুরো বাসায় খোঁজে তানিশাকে রান্নাঘরে পেল। বোন, ভালো থাকতে কাব্যকে সরি বলে কেকটা পরিষ্কার করে দে। ভাইয়া, আমি কি আর জানতাম নাকি ওই বজ্জাটা যে আস্ত একটা ডেভিল, যেভাবে ডাইনোসরের মতো আমার দিকে তাকিয়েছে। পার্টি শেষ হওয়ার আগে আমি আর রান্নাঘর থেকে বের হচ্ছি না। কথা না বাড়িয়ে চল। ও যা পরিমাণ রাগী, তুই যতক্ষণ নিজের হাতে কেক পরিষ্কার না করবি ততক্ষণ পর্যন্ত ও এই বাসা থেকে এক পা নড়বে না। কিন্তু ভাইয়া, কিছু হবে না, আমি আছি। তানিশা কোনো উপায় না পেয়ে কাব্যর সামনে গেল। ভয়ে মুখটা ফ্যাকাশে হয়ে গেছে তার। একটা টিস্যু নিয়ে ভয়ে কাঁপা কাঁপা হাতে কেকটা মুছতে লাগলো। কাব্য খুব ভালো করে বুঝতে পারছে তানিশা প্রচন্ড ভয় পাচ্ছে, তাই কাব্য তার হাতটা ধরে নিয়ে মুছে ফেললো। নেক্সট টাইম যেন কখনো এমন ভুল না হয়, মাইন্ড ইট। হুম। গুড গার্ল। আর হ্যাঁ, আমাকে এত ভয় পাওয়ার কিছু নেই। তানিশা কিছু না বলে কোনো রকম কাব্যের সামনে থেকে চলে গেল। জীবনে বাঁচলে এই এনাকন্ডা মুখ পোড়া হনুমানের সামনে আর আসবে না। তানিশা কাব্যের থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে আছে। কাব্য পকেটে হাত দিয়ে তানিশাকে দেখছে আর ভাবছে মেয়েটা অনেক কিউট। পার্টি প্রায় শেষ, মেহমান চলে যাচ্ছে, কিন্তু কাব্যের যাওয়ার কোনো নাম নেই। পলাশ কাঁধে হাত দিয়ে বলতে লাগলো, কি রে কাব্য, আজকে আবিরের বাসায় থাকার প্ল্যান করে এসেছিস নাকি? কি বলতে চাইছিস? মেহমান সব চলে যাচ্ছে, আমাদেরও যাওয়ার সময় হয়েছে। ও হ্যাঁ, চল। আবিরের থেকে বিদায় নিয়ে কাব্য আর তার বন্ধুরা বাসায় চলে গেল। কাব্য বাসায় এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়ল। চোখ দুটি বন্ধ করতে তানিশার ফ্যাকাশে মুখটা ভেসে উঠল। কাব্য শুয়ে থেকে ভাবছে মেয়েটার উপর এভাবে রাগ দেখানো ঠিক হয়নি তার। কি করবে সে, নিজের রাগকে তো কন্ট্রোল করতে পারে না। মেয়েটা অনেক ভয় পেয়েছে। কালকে একবার আবিরের বাসায় গিয়ে তাকে সরি বলা দরকার। তানিশার কথা ভাবতে ভাবতে কাব্য ঘুমিয়ে পড়ল। পরের দিন কাব্য অফিসে বসে কাজ করছিল। অফিসের কাজে আবির কাব্যের কেবিনে আসলো। কাব্যর অফিসে আবির জব করে। আবির এসে বলল, আমার প্রজেক্টটা কমপ্লিট হয়ে গেছে, একবার দেখে নে। কমপ্লিট হয়ে গেলে আবার দেখার কি আছে? তুই অফিসের বস, তাই ফর্মালিটির জন্য আর কি। তোর এই ফর্মালিটি আমার কাছে অনেক বিরক্তিকর। আচ্ছা ভাই, আমার ভুল হয়েছে, ফাইলটা দেখে ফেরত দে। আচ্ছা বাদ দে, চল আজকে তোদের বাসায় যাব। কি ব্যাপার, হঠাৎ আমাদের বাসায়? কথা না বাড়িয়ে চল তো। কিন্তু এখনো তো অফিসের সময় শেষ হয়নি। তুই কি আমাকে নিয়ে যেতে চাইছিস না? না মানে, তোকে তো হাজারবার বলেও নিয়ে যেতে পারি না, তাই একটু অবাক হলাম আর কি। এখানে অবাক হওয়ার কিছু নেই, চল। ওকে চল। কাব্য আবিরের সাথে তার বাসায় চলে গেল। কাব্য বাসায় ড্রয়িং রুমে বসে আছে। সবাইকে দেখা যাচ্ছে কিন্তু তানিশাকে দেখতে পাচ্ছে না। মেয়েটা কি চলে গেল নাকি? কাব্য বসা থেকে উঠে এদিক ওদিক তাকাতে লাগলো। আবির এসে দেখে কাব্য কাউকে খুঁজছে হয়তো। পেছন থেকে কাব্যের কাঁধে হাত দিয়ে বলল, কিরে, কাউকে খুঁজছিস নাকি? তোদের বাসার আর কেউ নাই? সবাই তো বাসায় আছে। আনহাকে তো দেখা যাচ্ছে না। আনহা বাইরে খেলতে গেছে, এই নে কফি। থ্যাঙ্কস। আর তানিশা কি চলে গেছে? না, আনহার সাথে বাইরে গেছে। কফিটা হাতে নিয়ে কাব্য কফিতে একটা চুমুক দিল। তার চোখ দুটো তানিশাকে খুঁজে চলেছে। তানিশার জন্য এই বাসায় আসা। মেয়েটা একটু বেশিই কিউট, কখন যে দেখবে তাকে। ভাবতে ভাবতে কফিতে আরেকটা চুমুক দেয়। তানিশা অনেকটা বাচ্চা স্বভাবের মেয়ে। আনহার সাথে বাইরে ক্রিকেট খেলছে। আনহা বল নিয়ে দৌড়ে বাসার ভেতরে আসতেই তানিশা তার পিছু পিছু ব্যাট নিয়ে দৌড়ে আসতে লাগলো। তানিশার গলার কণ্ঠ শুনে কাব্য কফিটা হাতে নিয়ে বসা থেকে উঠে বাসার মেন ডোরে যেতে লাগলো। আচমকা তানিশা দৌড়ে ভেতরে আসতে কাব্যের সাথে ধাক্কা খেয়ে কফিটা কাব্যের ব্লেজারে। কাব্য পুরো হা হয়ে দাঁড়িয়ে আছে। এত বড় মেয়ে বাসার মধ্যে এভাবে দৌড়াচ্ছে, মেয়েটা এমন কেন? ওর কি কোনো কাণ্ডজ্ঞান নাই নাকি? তানিশা মাথা তুলে দেখে কাব্য তার দিকে তাকিয়ে আছে। কালকের কথা মনে পড়তে তানিশার গলা শুকিয়ে গেছে। সামান্য কেক লাগানোর জন্য কাল যা অবস্থা করেছে, আজকে তো পুরো ব্লেজারটাই নষ্ট করে দিয়েছে। না জানি আজকে ডেভিল তার কি অবস্থা করে। ভাবতে কলেজে শুকিয়ে গেছে। টেবিলে রাখা এক গ্লাস পানি রেখে তানিশা কাব্যের সামনে এক দৌড়ে। কাব্য এখনো আগের জায়গায় দাঁড়িয়েই আছে, এক পাও নড়ছে না। আবির খুব ভালোভাবে বুঝতে পারছে কাব্য প্রচন্ড রেগে আছে। কাব্যকে গিয়ে বলল, ব্লেজারটা খুলে দে, আমি এক্ষুনি। তোর বোনকে ডাক। দোস্ত, তুই কিছু মনে করিস না, তানিশা যতদিন আমাদের বাসায় থাকবে তোকে আর আমি নিয়ে আসবো না। আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না। তোর বোনকে ডেকে বল আমাকে এসে সরি বলার জন্য। কাব্যের রাগী চেহারা দেখে আবির সোজা তানিশার কাছে চলে গেল। তুই এভাবে দৌড়ে চলে আসলি কেন? ভাই, এমন নাইজেরিয়ান অ্যানাকন্ডা, আফ্রিকান গন্ডার, লাল বাদর
কালো কুমিরের সাথে বন্ধুত্ব করলে কেন? আরে আসতে বল, ও শুনবে। শুনলে আমার কি? আমি আজকেই তোমাদের বাসা থেকে চলে যাব। যেখানেই যাস, যাওয়ার আগে ওকে সরি বলে যা। আমি কেন ওই বজ্জার ডেভিলটাকে সরি বলবো? প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। দেখো ভাইয়া, আমি ওই ডাইনোসর মুখ পোড়া হনুমানটার সামনে যাব না। যতক্ষণ তুই সরি না বলবি ততক্ষণ ও এই বাসা থেকে এক পাও নড়বে না। আমার কোনো দোষ নেই, অযথা আমাকে সরি বলতে হবে? এটা কেমন কথা? তুমি দেখো আমি ওই জলহস্তিটার কি অবস্থা করি। তুই ঠিক আছিস তো? আমি একদম ঠিক আছি। তানিশা রাগে ফোপাতে ফোপাতে কাব্যের সামনে গিয়ে দাঁড়ালো। সরি। ইটস ওকে। আমি তোমাকে সরি বলিনি, আমি বলেছি আমাকে সরি বলো। আপনাকে আমি সরি বলবো কেন? আমার তো কোনো দোষ নেই। তুমি আমার ব্লেজারে কফি ফেলেছো। আপনাকে কে বলেছে বাসার মেইন ডোরের সামনে গিয়ে কফি খেতে? সব আপনার দোষ। তুমি আমাকে ম্যানার্স শেখাচ্ছ। না মানে সরি ভাইয়া, তুমি কই? কাব্যকে এগিয়ে আসতে দেখে তানিশা ভয়ে পেছনে ফিরে দেখে আবির নাই। আবিরকে না দেখে এক দৌড়ে রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। তানিশার কাণ্ড দেখে কাব্যর মুখ হাসি পাচ্ছে। অনেকটা সাহস দেখিয়ে কাব্যের সাথে কথা বলতে এসেছে, এইটুকু তার সাহস ভাবছে। আর একা দাঁড়িয়ে হাসছে কাব্য। এলোমেলো চুলগুলোতে তানিশাকে যতই দেখছে ততই যেন দেখতে ইচ্ছা করছে। মেয়েটা সবার থেকে আলাদা। কাব্য ব্লেজারকে গায়ে থেকে খুলে হাতে নিয়ে সোফায় বসে পড়লো। আবির দূর থেকে কাব্যকে লক্ষ্য করছে। কাব্যর হাব ভাব তেমন ভালো দেখাচ্ছে না। তবে আবির যেটা ভাবছে সেটা কি কাব্যর পক্ষে সম্ভব? আবির কাব্যর কাছে গিয়ে বলল, চল পলাশ, আর নীলার সাথে দেখা করে আসি। এখন? আর কতক্ষণ বসে থাকবি? ওকে চলো। কাব্যকে নিয়ে আবির চলে গেল। তানিশা দরজাটা একটু খুলে মাথাটা বের করে দেখে কাব্য চলে গেছে। রুম থেকে বেরিয়ে ফুফুর রুমে গেল। ফুপি, আমি আজকে বাসায় চলে যাব। কি হয়েছে? তুই তো এক সপ্তাহের জন্য এসেছিলি। হ্যাঁ কিন্তু বুঝেছি, কাব্য ছিল তাই তো। না মানে দেখ, কাব্য ছেলেটা অনেক ভালো। আমার ছেলের বন্ধু বলে বলছি না, এমনি রাগটা একটু বেশি, মনের দিক থেকে অনেক নরম। অবশ্য আমাদের বাসায় তেমন আসে না। আজকে কি মনে করে আসলো কে জানে। আমি গন্ডারটার প্রশংসা শুনতে আসিনি। তানিশা রেগে নিজের রুমে চলে গেল। সন্ধ্যায় রুমে বসে গেমস খেলছে। তখন তার ভার্সিটির ফ্রেন্ড নীলা কল করলো। কি রে, তোর তো কোনো খোঁজ খবর নেই, আমাদের ভুলে গেলি নাকি? না রে, তোদের কিভাবে ভুলবো? তোদের মতো বজ্জাতের হাড্ডিদেরকে কি আবার ভোলা যায় নাকি? তোর মতো কৈতরীর ছাড়া জীবনটা কেমন যেন পানসে পানসে মনে হচ্ছে। কবে আসবি? তোদের মতো শাকচুন্নিদের ছাড়া আমারও ভালো লাগে না। আমি কালকেই চলে আসব। তাহলে কালকে ভার্সিটিতে দেখা হচ্ছে? নীলার সাথে আরো কিছুক্ষণ কথা বলে তানিশা কল কেটে দিল। পরের দিন সকালে ব্যাগে কাপড় চোপড় গুছিয়ে তানিশা বাসার জন্য রওনা দিতে যাবে। তখনই তার ফুফু বলল, এখন না বিকেলে যাস, আবিরকে বলবো তোকে বাসায় দিয়ে আসার জন্য। ফুপ্পি, আমার আর এখানে ভালো লাগে না। এমনিতেই ভার্সিটিতে অনেক দিন ক্লাস মিস হচ্ছে। এখান থেকে ভার্সিটিতে চলে যা। আচ্ছা, আমি বিকেলে বাসায় যাব। তোমার কথাই রইলো। এখন আমি ভার্সিটিতে চলে যাচ্ছি, বাই। তানিশা ভার্সিটিতে চলে গেল। কাব্য অফিসে বসে তানিশার কথা ভাবছে। মেয়েটাকে একটু বেশি ভালো লাগে, কিন্তু আবির তো বলে দিয়েছে যতদিন তানিশা আছে ততদিন কাব্যকে তাদের বাসায় নিয়ে যাবে না। তানিশা ভার্সিটিতে গিয়ে তার বান্ধবীদের পাশে বসে পড়ল। কি রে, তোর ফুফাতো বোনের জন্মদিন কেমন কাটলো? আর বলিস না, এক বজ্জার ডেভিলের পাল্লায় পড়েছি। মানে কিভাবে? জন্মদিনে সবার সাথে একটু দুষ্টুমি করতে গিয়ে ওই ডেভিলটার গালে কেক লাগিয়ে দিয়েছিলাম। আর ওই ডেভিলটা রেগে পুরো লাল বাদর হয়ে গেছে। আমার উপর যা পরিমাণে রাগ দেখিয়েছে, ইচ্ছে করেছে কেক কাটার ছুরি দিয়ে ওই অ্যানাকন্ডাটাকে কেটে টুকরো টুকরো করে সবাইকে খাইয়ে দেই। ওই অ্যানাকোন্ডা মানে ডেভিলটাকে? আমার ফুপাতো ভাইয়ের বন্ধু। আচ্ছা, তুই ডেভিলের পাল্লায় পড়েছিস নাকি ডেভিল তোর পাল্লায় পড়েছে? কেউ কারো পাল্লায় পড়ার আগে আমি আজকেই আমার বাসায় চলে আসব। তানিশা ভার্সিটির ক্লাস শেষ করে ফুফুর বাসায় চলে গেল। দুপুরে খাওয়ার পর, ফুপ্পি, আমি একা চলে যাই? না, আবির তোকে দিয়ে আসবে, তুই একা যাবি কেন? তাহলে ভাইয়াকে তাড়াতাড়ি আসতে বলো, আমি বিকেলের আগে বাসায় চলে যাব। আমাদের বাসায় বুঝি আর থাকতে ইচ্ছে করে না? কিছুদিন পরে না হয় আবার আসবো। আচ্ছা তাহলে যা। তানিশার ফুফু আবিরকে কল করে তাড়াতাড়ি বাসা আসার জন্য বলল। অফিসের লাঞ্চ টাইমের পর আবির কাব্যের কাছে আসলো। দোস্ত, আমার আজকে একটু তাড়াতাড়ি বাসায় যেতে হবে। কেন, কি হয়েছে? বাসায় সব ঠিক আছে তো? সব ঠিকই আছে, মা বলছিল একটু তাড়াতাড়ি যাওয়ার জন্য, একটা কাজ আছে। আচ্ছা চলো, আমিও যাব। তুই যে কি করবি? তুই তো বললি তোর কাজ আছে, তাই ভাবছি তোর হেল্প লাগবে। তোর হেল্প লাগবে না। তুই কি আমাকে নিয়ে যেতে চাইছিস? আর তোর হাবভাব আজকাল আমার কাছে ঠিক মনে হচ্ছে না। মানে? মানে এটাই,
যেই ছেলেকে হাজারবার বলেও আমাদের বাসায় নিয়ে যেতে পারতাম না, আজকাল সে আমার পেছনে ঘুরঘুর করে যাওয়ার জন্য। মনে হয় তোর অভিশাপ কবুল হয়েছে। আচ্ছা তুই কালকে যা, আজকে তানিশাকে তার বাসায় পৌঁছে দিতে হবে। আমি তোর সাথে গেলে সমস্যা কোথায়? আচ্ছা চল। কাব্যকে নিয়ে আবির বাসায় চলে আসলো। ঘরে ঢোকার আগে কাব্য ফোনে কল আসলে কাব্য ঘরে না ঢুকে বাইরে দাঁড়িয়ে কথা বলতে লাগলো। আবিরের আওয়াজ পেয়ে ব্যাগ নিয়ে ড্রয়িং রুমে এসে তানিশা বলতে লাগলো, ভাইয়া আজকে ওই বজ্জাত ডেভিল নাইজেরিয়ান অ্যানাকন্ডা আসার আগে তুমি আমাকে বাসায় দিয়ে আসো। তানিশা চুপ। কিসের চুপ? হতে পারে তোমার বন্ধু, তাতে আমার কি? এমন গন্ডারগুলোকে গন্ডারই বলতে হয়। আমাকে দেখতে কোন দিক থেকে গন্ডার মনে হচ্ছে? তানিশা ঘাড় ফিরে দেখে কাব্য পকেটে হাত দিয়ে তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। কাব্যকে দেখে তানিশা একটু হাসার চেষ্টা করছে, কিন্তু হাসি তো উধাও হয়ে গেছে। ভাইয়া আপনাকে কেন কিছু বলতে যাব? আপনি কত উদার মনের মানুষ। রিয়েলি? আমি উদারও হয়ে গেলাম? ভাইয়া আপনার মতো মানুষ কয়জন হয়? সব সময় লাল বাদরের মতো না, মানে আমি লাল বাদর? আচমকা কাব্য এগিয়ে এসে তানিশার গালে আস্তে করে একটা চড় বসিয়ে দিল। উপস্থিত সবাই হা হয়ে তাকিয়ে আছে। হয়তো ভাবিনি কাব্য এমন কিছু করবে। তানিশা গালে হাত দিয়ে কাঁদো কাঁদো গলায় বলল, আপনি আমাকে থাপ্পড় মারলেন কেন? বড় ভাইয়ের সাথে কিভাবে ব্যবহার করতে হয় এটা জানো না? আর বড় ভাই হিসেবে একটা থাপ্পড় তো মারতেই পারি, তাই না? আপনি আমার কোন জন্মের ভাই? কেন একটু আগে তো ভাইয়া ডাকালে? তাই বলে থাপ্পড় মারবেন? ভাইয়া হিসেবে অবশ্য সেই অধিকারটুকু আমার আছে, তাই না? কোনো অধিকার নাই, কারণ আপনি আমার ভাই না, আর আমিও আপনার বোন না। জীবনে কোনোদিনও আর আপনাকে ভাই বলে ডাকবো না। গুড গার্ল। বাই দ্য ওয়ে, কোথায় যাচ্ছ? আপনাকে কেন বলবো? কি কেন বলবি মানে? ও বাসায় যাবে, তুই থাক, আমি ওকে পৌঁছে দিয়ে আসি। ওয়েট, আমিও যাচ্ছি। তুই কেন যাবি? আরে আমার গাড়িতে তোদের পৌঁছে দিয়ে আসবো। আচ্ছা তাহলে চল। না ভাইয়া, আমি এই ডেভিলের সাথে যাব না। কাব্য পেছনে ফিরে তানিশার মুখে রাগী চোখে তাকিয়ে আছে। এই মেয়ের মুখ থেকে আরো কত কি শুনতে হবে আল্লাহই জানে। কথা না বাড়িয়ে চুপচাপ চলো। তানিশা আর কিছু না বলে গাড়িতে উঠে গেল। কাব্য খুব আস্তে গাড়িটা ড্রাইভ করছে, আর গাড়ির সামনে ছোট্ট আয়না দিয়ে বারবার তানিশাকে দেখছে। জানালার মৃদু বাতাসে বারবার চোখগুলো মুখে এসে পড়ছে, আর তানিশা হাত দিয়ে বারবার কানের নিচে গুজে দিচ্ছে। অপূর্ব লাগছে এই সময়টা। মেয়েটা কি সত্যি এত সুন্দর, নাকি কাব্যর কাছে এমনটা মনে হচ্ছে? আবির অনেকক্ষণ ধরে কাব্যকে লক্ষ্য করছে। আগে কখনো কাব্যকে এমন দেখেনি। বারবার তাদের বাসায় যাওয়া, তানিশার সাথে দেখা করা, এত কিছুর পরেও মেয়েটাকে কিছু না বলা। কাব্য তো মোটেও এমন না। নাকি তানিশার প্রেমে পড়ে গেল? এটা হতে পারে না। এই বিষয়ে কাব্যের সাথে তার কথা বলতে হবে। তানিশা বাসায় পৌঁছে গাড়ি থেকে নেমে এক দৌড়ে নিজের রুমে চলে গেল। আবির কাব্যকে বলল, ভিতরে চল। আজকে না অন্য একদিন। অন্য একদিন তোকে নিয়ে আসলেই তো। তোকে নিয়ে আসতে কে বললো? বাসা তো চিনে ফেলেছি, যে কোনো সময় চলে আসতে পারবো। মানে কিছু না। আচ্ছা চল, তোকে বাসায় পৌঁছে দিয়ে আসি। আবির গাড়িতে বসে ভাবছে কাব্যের সাথে তার এখনই কথা বলা জরুরি। যদি দেরি হয়ে যায় তাহলে আরো সমস্যা। দোস্ত, তোকে কিছু কথা বলার ছিল। কি বলবি বল। তানিশা একটু সাইকো টাইপের, হুটহাট করে এমন কিছু বলে যে আমরা কল্পনাও করতে পারি না। ওর চলাচল আচরণ অনেকটা অস্বাভাবিক। অবশ্য আমাদের জন্য এটা এখন স্বাভাবিক, কিন্তু তুই বা বাহিরের মানুষের জন্য তো আর স্বাভাবিক না। তো তুই অনেক ভালো কিছু ডিজার্ভ করিস। আশা করি আমি কি বলতে চাইছি তুই বুঝতে পেরেছিস। তানিশা সাইকো না, ও অসাধারণ, সবার থেকে আলাদা। যে ব্যাপারটা বুঝতে পারছিস না। এই টপিক বাদ দে, তোর বাসায় পৌঁছে গেছি। থ্যাঙ্কস, কিন্তু আমার কথাটা ভেবে দেখিস। ওকে, দেখবো। কাব্য চলে গেল। পরের দিন সন্ধ্যায় তানিশা নিজের রুমে বসে গেমস খেলছে। তখন অপরিচিত নাম্বার থেকে একটা কল আসলো। হ্যালো, কে বলছেন? একটু বেলকনিতে আসতো, তোমাকে দেখি। ওই কোন বজ্জাত লুচুর হাত দিয়ে আমাকে দেখার কার এত ইচ্ছা? চোখ দুটি তুলে মার্বেল খেলবো। মিস ডেভিল কুইন আসতে বলো, এত রাগার কি আছে? আমি তোমার ডেভিল। কথাটা শোনার সাথে সাথে তানিশা আর বুঝতে বাকি রইল না এটা কাব্য। কল কেটে দিয়ে রুম থেকে উঁকি দিয়ে দেখে কাব্য রাস্তায় গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। এই ডেভিলটা তার পেছনে কেন লাগলো? তানিশা রুমের লাইট অফ করে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। কাব্য আবারও কল করলে তানিশা কেটে দেয়। কাব্য এবার কল না করে মেসেজ করলো, তুমি বেলকনিতে আসবে নাকি আমি বাসার ভিতরে আসবো? তানিশা এমন মহা জ্বালা পড়বে ভাবতেই পারিনি। আবিরকে কি কল করে বলবে? না থাক, আবির যদি অন্য কিছু ভাবে। ডেভিডের সাথেও কোনো বিশ্বাস নেই। যদি সত্যি বাসায় চলে আসে? তানিশা কোনো উপায় না পেয়ে বেলকনিতে গেল। কাব্য তানিশার দিকে অপলক তাকিয়ে আছে, আর ঠোঁটের কোণে নিজের অজান্তে হাসি চলে আসলো।
তানিশার দিকে তাকিয়ে থেকে কাব্য আবারও কল করলো। কালকে তৈরি থেকো, ভার্সিটিতে দেখা হচ্ছে। মানেটা কি আপনার? আমি আবির ভাইয়ের কাছে আপনার নামে নালিশ করব। হোয়াট এভার, কালকে দেখা হচ্ছে, এটাই ফাইনাল। সকালে নাস্তার টেবিলে বসে কাব্য তার বাবাকে বলল, বাবা, আমি একটা কাজে হারিয়ে যাচ্ছি, আজকে অফিসটা তুমি সামলে নিও। আচ্ছা ঠিক আছে। নীলা যাওয়ার সময় তোকে ভার্সিটি পৌঁছে দিব, তৈরি থাকিস। হঠাৎ আমি ওইদিকে যাচ্ছি তাই। ওকে ভাইয়া। কাব্য রুমে এসে ভাবছে তানিশাকে একটা কল করবে, যদি মেয়েটা আজ ভার্সিটিতে না আসে। যে ভাবা সেই কাজ। কাব্য কল করতে তানিশা রিসিভ করে বলল, কি চাই আপনার? আজ ভার্সিটিতে আসতে যেন লেট না হয়। 100 বার হবে, 1000 বার হবে, কোটি বার হবে, তাতে আপনার কি? আমি আজকে ভার্সিটিতে যাব না। তুমি না আসলে তোমাকে বাসা থেকে তুলে নিয়ে আসবো। সাহস থাকলে আসেন, আপনাকে কুপিয়ে কিমা বানিয়ে পরোটার সাথে খাবো। চাইনিজ কুড়াল দিয়ে কেটে রোদে শুকিয়ে দেব। ছুরি দিয়ে কেটে টুকরো টুকরো করে ভুনা খিচুড়ির সাথে রান্না করে ফেলবো। আর কিছু? আপনার মতো বজ্জার ডেভিল, নাইজেরিয়ান অ্যানাকন্ডা, আফ্রিকান গন্ডার, মুখ পোড়া হনুমান, লাল বাদর, কালো কুমির, বন মানুষ, ডাইনোসর, ডায়েন, জলহস্তি, গরিলাকে আর অনেক কিছু করতে ইচ্ছা করে। যদি সামনে পেতাম তাহলে দেখাতাম তানিশা কি জিনিস। রিয়েলি মিস ডেভিল কুইন, তুমি চাইলে আমি এখনই তোমার সামনে চলে আসতে পারি। ওই ফুপাতো ভাইয়ের বন্ধু, আপনি আমাকে ডেভিল কুইন বললেন কেন? আমি ডেভিল হলে তুমি ডেভিল কুইন, রাইট? মুখ পোড়া হনুমান, লাল বাদর, লুচুর হাড্ডি, তুই আমাকে ডেভিল কুইন বললি না? আমাকে আর কোনো দিন কলও দিবি না। স্টপ ইট। এতক্ষণ যা ইচ্ছে বলেছো আমি কিছু মনে করিনি, তাই বলে তুই তোকারি করবে? আই ক্যান টলারেট ইট। আর আমার সাহস দেখতে চাইছো তাই না? আজকে তোমাকে দেখাবো নাহিল মাহমুদ কাব্য সাহস কতটুকু। কাব্য প্রচন্ড রেগে কল কেটে দিল। আর যাই হোক, কাব্য তুই তোকারি সহ্য করতে পারে না। এ মেয়ের সাহস হয় কিভাবে কাব্যর সাথে এভাবে কথা বলা? এই মেয়ে কি কখনো মানুষ হবে না? তানিশা মোবাইল হাতে নিয়ে নিজেকে নিজেই বলতে লাগলো, ডেভিল তো রেগে পুরো লাল বাদর হয়ে গেছে। আমি কোপানোর আগে মনে হয় আজকে আমাকে কুপিয়ে রান্না না করে কাঁচাই খেয়ে ফেলবে। আজকে মনে হয় আমি শেষ। না, শেষ হওয়ার আগে আমি বরং ভার্সিটিতে চলে যাই। নিজের জীবন বাঁচানো ফরজ কাজ। আমার এত তাড়াতাড়ি মরার কোনো ইচ্ছা নাই। আপি, কে মারবে তোমাকে? আর বলিস না বোন, আমার পেছনে এক অ্যানাকন্ডা লেগেছে। এখন এটার থেকে পিছু ছাড়তে পারছি না। আমি মনে হয় এবার শেষ হয়ে যাব রে বোন। আমি মরে গেলে কি তোরা আমাকে ভুলে যাবি? আপি, কি যে বলো, তোমার মতো কৈতরীকে আবার ভোলা যাবে নাকি? বজ্জাত মেয়ে, শাওড়া গাছের সাদা পেতনি, জলহস্তিনী, তুই আর কখনো আমাকে আপি বলবি না। তান্নিমাকে ইচ্ছু মতো বকে তানিশা ভার্সিটি যাওয়ার জন্য তৈরি হলো। কাব্য নীলাকে ভার্সিটিতে ড্রপ করে গাড়িটা রাস্তায় সাইড করে রেখে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। খুব ভালো করে জানে তানিশা ভার্সিটিতে আসবে। কাব্য দূর থেকে দাঁড়িয়ে দেখে তানিশা আসছে। তানিশাকে দেখে নিজের অজান্তে ঠোঁটের কোণে হাসি চলে আসলো। তানিশার দিকে তাকিয়ে থেকে তার কাছে কল করলো। তানিশা কলটা কেড়ে দেয়, যেটা কাব্যর চোখ এড়ায়নি। কাব্য তানিশার দিকে এগিয়ে আস্তে আস্তে আবারও কল করলো। তানিশা কলটা কেটে ভার্সিটিতে ঢুকতে যাবে, ঠিক তখনই কাব্য তার হাত ধরে ফেলল। তানিশা তাকিয়ে দেখে কাব্য। সকালে এই ডেভিলকে যেভাবে বকছে, এখন কি করবে আল্লাহই জানে। ভাবতে তানিশার গলা শুকিয়ে যাচ্ছে। আপনি এখানে? তুমি আমার কল কাটার সাহস পেলে কোথায়? আমার হাত ছাড়েন। আগে আমার প্রশ্নের উত্তর দাও। দেখুন, ফুফাতো ভাইয়ের বন্ধু, আমার সাথে কোনো সম্পর্ক নাই। তাহলে কিসের কথা? অযথা কেন আমাকে কল করে বিরক্ত করছেন? আর আমার মতো কৈতরের পেছনে কেন পড়ে আছেন? আমি তোমাকে বিরক্ত করছি? না মানে আমি কি এমন দোষ করেছি? আমার সাথে কেন এমন করছেন? আর প্লিজ আমার হাতটা ছাড়েন, আশেপাশের মানুষগুলো দেখছে। দেখুক, আই ডোন্ট কেয়ার, চলো আমার সাথে। বলে তানিশাকে টেনে নিয়ে যেতে লাগলো। ভয়ে তানিশার কলিজা শুকিয়ে যাচ্ছে, তবুও বলল, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? গেলেই দেখতে পাবে। আমি কোথাও যাব না। আমি কিন্তু এখন চিৎকার করব। করো, তাতে আমার কি? তানিশাকে গাড়িতে বসে কাব্য ড্রাইভ করতে শুরু করলো। তানিশা ভাবছে না জানি ডেভিল তাকে নিয়ে গিয়ে মেরে ফেলে। ধাপতে তানিশা কেঁদে দিল। তানিশার কান্না দেখে কাব্য বলল, কি হলো, কাঁদছো কেন? আমি জানি সকালে আপনাকে অনেক বকেছি, তাই আপনি আমাকে এখন নিয়ে মেরে ফেলবেন। তার আগে আমি আপনার নামে মামলা করব। পুলিশ আপনাকে গ্রেফতার করে ফাঁসিতে ঝুলিয়ে দেবে। তখন বুঝবেন কেমন লাগে। হোয়াট, আর ইউ লস্ট অফ ইউর মাইন্ড? আমার অনেক বড় ভুল হয়েছে। আমি আর জীবনেও আপনার সামনে আসবো না, আর কোনো দিনও আপনাকে কিচ্ছু বলবো না। আমাকে ছেড়ে দেন, মারবেন না প্লিজ। চুপ করে গাড়িতে বসে থাকো। তানিশার কিছুই বলছে না, শুধু কান্না করছে। কাব্য শহর পেরিয়ে অনেক দূরে এসে গাড়িটা একটা কাঁচা রাস্তায় থামলো। নিরিবিলি রাস্তা দেখে তানিশা আরও জোরে কাঁদতে লাগলো। আজকেই তার জীবনের শেষ দিন। কাব্য গাড়ি থেকে নেমে আরেকটা বিরক্তি নিয়ে বলল, যদি তোমার কান্না শেষ হয় এখন নামো। না, আমি আরো কাঁদবো।
এত কান্নার কি আছে? আমার তো এখনো বিয়েও হয়নি, তার আগে আপনি আমাকে মেরে ফেলবেন? আমার জামাই বিয়ের আগে বিধবা হয়ে যাবে, আমার অনাগত সন্তানগুলো মা হারা হয়ে যাবে, আমার স্বামী বাচ্চাগুলো দেখার সুযোগ পাবো না, তার আগে পৃথিবী থেকে উধাও হয়ে যাব। আপনি কত বড়... জাস্ট শাট আপ। তোমার নন স্টপ বকবক শোনার জন্য এখানে আসিনি, চলো আমার সাথে। বলে তানিশার হাত ধরে নদীর কিনারায় নিয়ে গেল। চারপাশটা অনেক সুন্দর নিরিবিলি জায়গা। এই জায়গাটা কাব্যর খুব ভালো লাগলো নদীর কিনারায় নিয়ে যেতে। নদী দেখে তানিশা আরো জোরে জোরে কাঁদতে লাগলো। আপনি কি আমাকে নদীতে ফেলে দিবেন? আমি জানতাম আপনি আস্ত একটা ডেভিল, বজ্জাতের হাড্ডি। তানিশা প্লিজ, অ্যাটলিস্ট 2 মিনিট চুপ থাকো। তোমার এই নন স্টপ বকবক শুনে আমি কিন্তু প্রচণ্ড রেগে যাচ্ছি। এই মুহূর্তে আমার এখন রাগার কোনো ইচ্ছা নাই। মানুষের মৃত্যুর আগে তার শেষ ইচ্ছা পূরণ করা হয়। আমার একটা শেষ ইচ্ছা আছে, আমি আগে আপনাকে ইচ্ছা মতো... কাব্য এবার প্রচন্ড রেগে গেছে। তানিশার কথা শেষ হওয়ার আগে তার গালে কৌশে একটা চর বসিয়ে দিল। এই মেয়ে, তোমাকে না বলেছি 2 মিনিট চুপ থাকতে? আর আমি কি সাইকো নাকি যে তোমাকে মারার জন্য এখানে নিয়ে আসবো? তানিশা গালে হাত দিয়ে কেঁদে কেঁদে গলা বলল। তাহলে কেন নিয়ে এসেছেন? কাব্য তানিশার অনেকটা কাছে এসে দাঁড়ায়। তানিশার যে গালে চর মেরেছিল সেই গালে হাত দিয়ে শান্ত গলায় বলল, সরি, আসলে আমি নিজের রাগকে কেন জানি কন্ট্রোল করতে পারি না। নেক্সট টাইম কখনো এমন হবে না, প্রমিস। জানো, এই জায়গাটা আমার অনেক ভালো লাগে। শুধুমাত্র আমার প্রিয় মানুষদের এখানে নিয়ে আসি। তোমাকে কেন নিয়ে এসেছি জানো? তুমি বলেছিলে আমি কেন তোমাকে বিরক্ত করি, কেন বারবার কল করি, তোমার পেছনে কেন লেগে আছে, এই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য তোমাকে উৎসর্গ করে একটা কবিতা লিখেছি। বলতেই পারো তোমাকে আমার আছে কি কোনো প্রয়োজন? যদিও তোমার অজানা, তোমাকে নিয়ে আমার যত আয়োজন। বলতেই পারো তোমার মাঝে আমি কি এমন পেয়েছি খুঁজে? যদিও তোমার অজানা, আমি তোমাদের রয়েছি ডুবে। বলতেই পারো আমার জীবনে তোমাকে কেন দিতে চাই এত প্রাধান্য? যদিও তোমার অজানা, তুমি আমার জীবনে অনন্য। এখান থেকে আমার প্রশ্নের উত্তরগুলো খুঁজে নিও। আরে ফুফাতো ভাইয়ার বন্ধু, আপনি কবিতা লিখতে পারেন? তোমার জন্যই প্রথম লিখেছি। আপনি জানেন আমি আপনার থেকে আরো ভালো কবিতা লিখতে পারি। রিয়েলি? তাহলে একটা কবিতা তো শুনতেই হয়। তাহলে শোনেন। রাজার একটা হাতি ছিল, হাতির 4টা পা ছিল, হাতিটা অনেক বড় ছিল, রাজার অনেক প্রিয় ছিল। একদিন রাজা সফরে গেল, হাতির পিঠে চড়ে গেল। কেমন হয়েছে? আমি জানি অনেক ভালো হয়েছে, কারণ আমি সব সময় প্রাকৃতিক কবিতা লিখি। এটা কবিতা? কাব্য কি বলবে ভেবে পাচ্ছে না। এমন থার্ড ক্লাস কবিতাও হয় কাব্য জানার ছিল না। এমনি এমন কেন? এমন থার্ড ক্লাস কবিতা লিখে নিজেকে কবি ভাবছে? তানিশা আবার বলতে লাগলো, আমি আপনার জন্য একটা কবিতা লিখেছি। কাব্য কিছু বলার আগে তানিশা বলতে লাগলো, জিরাফ অনেক লম্বা, গরু কত খাটো, ডেভিলা তো লম্বা কেন, তার ঠ্যাং দুটো কেউ কাটো। ডেভিলের সাথে কথা বলতে ঘাড়ে ব্যথা পাই, ডেভিলের জ্বালায় জীবন আমার জ্বলে পুড়ে ছাই। কবিতাটা শোনার পর কাব্য তানিশার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। ইচ্ছে করছে এই মুহূর্তে তানিশাকে কষে আরেকটা চর মারি। এমন থার্ড ক্লাস কবিতা শোনার জন্য কি কাব্যকে এখানে এনেছিল? পাজি মেয়ে। তানিশা কাব্যর দিকে তাকিয়ে বুঝতে পারছে কাব্য প্রচন্ড রেগে আছে। কিছুটা ভয় নিয়ে বলতে লাগলো, ফুফাতো ভাইয়ার বন্ধু আপনি তো জিরাফের মতো লম্বা, আপনার দিকে তাকিয়ে কথা বলতে গেলে ঘাড় ব্যথা হয়ে যায় আর কি। বলে তানিশা একটু হাসার চেষ্টা করছে, কিন্তু কাব্য কিছুই বলছে না, শুধু তানিশার দিকে তাকিয়ে আছে। তানিশা আবারও বলল, আমি বরং আপনাকে একটা গল্প শোনাই। জাস্ট শাট আপ। এত বকবক করো কেন? তুমি কি একটু সময়ের জন্য চুপ থাকতে পারো না? নন স্টপ বকবক করতেই থাকো। সামনে থাকা মানুষটার ফিলিংসের মূল্য নেই তোমার কাছে, তাই না? আমি আবার কি করলাম? কাব্য তানিশার কাছে গিয়ে কোমরে জড়িয়ে ধরে একদম কাছে টেনে নেয়। তানিশা চোখ দুটি বড় বড় করে তাকিয়ে আছে কাব্যর দিকে। কাব্য এমন কিছু করবে তানিশা ভাবতেই পারছে না। কাব্য তানিশার এতটা কাছে চলে এসেছে, কাব্য নিঃশ্বাস এসে তার মুখের উপর পড়ছে। নদীর কিনারা বাতাস এসে তানিশার চুলগুলো এলোমেলো করে দিচ্ছে। চুলগুলো বারবার তানিশার মুখের ওপর এসে পড়ছে, আর কাব্য তার হাত দিয়ে চুলগুলো তানিশার কানের নিচে গুজে দিচ্ছে, যেন এই মুহূর্তে হারিয়ে যেতে ইচ্ছা করছে তানিশার মাঝে। কাব্য তানিশার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। এই মেয়ের মাঝে কি এমন আছে যা কাব্যকে মাতাল করে তুলেছে? কাব্যর হাবভাব তানিশা কিছুই বুঝতে পারছে না। কাব্য তার বাহু ধরে তানিশাকে জোরে ধরে বলল, কিছু অনুভব করতে পারছো? ফুফাতো ভাইয়ার বন্ধু, আমাকে ছাড়েন। আমি কাব্য, কাব্য বলে ডাকো। আমাকে ছাড়েন, না হয় আমি কান্না করব। তুমি কি কিছু অনুভব করতে পারছো না? না, আমার কেমন জানি লাগছে, আমাকে ছাড়েন প্লিজ। কাব্য তানিশা ছেড়ে তার দুই বাহুতে ধরে কিছুটা বিরক্ত নিয়ে বলল, এই মেয়ে, তুমি এমন কেন? তুমি কি সত্যি বুঝতে পারছো না আমি কি বলছি? আমি বাসায় যাব, আমাকে বাসায় দিয়ে আসেন। চলো। কাব্য গাড়ি ড্রাইভ করছে আর তানিশা বাইরে তাকিয়ে আছে। জায়গাটা অনেক সুন্দর, মনোমুগ্ধকর পরিবেশ। কাব্যর পছন্দ আছে বলতে হবে। কাব্য একবারও তানিশার দিকে তাকাচ্ছে না। অনেক রাগ হচ্ছে মেয়েটার উপর। কাব্যর অনুভূতিগুলো একেবারে জন্য বোঝার চেষ্টা করলো না। তানিশা নিজে কাব্যর সাথে কথা বলতে লাগলো।
ফুফাতো ভাইয়ার বন্ধু, আপনি এই জায়গাটা কিভাবে চিনলেন? তোমাকে না বলেছি আমাকে ফুফাতো ভাইয়ের বন্ধু বলবে না, তাহলে কি বলবো? কাব্য বলে ডাকো। আপনাকে কেন নাম ধরে ডাকবো? আমি বলছি তাই। কিন্তু আপনি তো আমার 15-17 বছরের বড় হবেন। হোয়াট আর ইউ গন ম্যাড? আমি জাস্ট তোমার 9 বছরের বড়। ও, আমি ভাবছি আরো কত বড় হবেন হয়তো। কাব্য আর কিছু বলল না। এই মেয়ের সাথে কথা বলে এখন তার মুড নষ্ট করতে চায় না। তানিশাকে তার বাসায় পৌঁছে দিয়ে কাব্য তার বাসায় চলে আসলো। রাত 10টায় মোবাইল হাতে নিয়ে কাব্য ছাদে বসে ভাবছে তানিশার সাথে অভিনয় করে কি লাভ। সে কি তার কাব্যের রাগ ভাঙাতে আসবে নাকি? তানিশা অনেকটা অবুঝ স্বভাবের মেয়ে, হয়তো সম্পর্ক, ভালোবাসা এসবের মানে কিছুই বোঝে না। কাব্য যদি তানিশার সাথে অবুঝ হয়ে যায় কিভাবে হবে? কাব্যের যে তাকে বোঝাতে হবে ভালোবাসার মানে কি। কাব্যর মন যে শুধুই তাকে চায়। কাব্য আর কিছু না ভেবে তানিশাকে কল করলো। কে কল করেছে না দেখে তানিশা কল রিসিভ করে ঘুম ঘুম গলা বলল, কেন বলছেন? হোয়াট ডু ইউ মিন? আমার নাম্বারটাও তোমার মোবাইলে সেভ করোনি? আরে ভাই, পরিচয় দেন। একটা থাপ্পড়ে কাজ হয়নি, কোষে যখন আরো একটা থাপ্পড় মারবো তখন ভাই বলা ভুলে যাবে। থাপ্পড়ের কথা শুনে তানিশা আর বুঝতে বাকি রইল না এটা কাব্য। ডেভিল। মিস ডেভিল কুইন কি করছো? আমি তো ঘুমিয়েছিলাম। এত তাড়াতাড়ি? কারণ আমি ভদ্র মেয়ে। রিয়েলি? ভদ্রমেয়েরা তাড়াতাড়ি ঘুমিয়ে যায়, আপনি জানেন না? তানিশার কথা শুনে কাব্য মিটমিট করে হাসছে। এই মেয়েটি সত্যি অনার্স ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। ওর কথা শুনে মনে হয় ক্লাস 2 এর স্টুডেন্ট। জানতাম না তো, তুমি তো দেখছি অনেক কিছু জানো। কারণ আমি প্রতিদিন ভার্সিটিতে যাই। এবার কাব্য জোরেই হেসে দিল। এই মেয়ের সাথে রেগে থাকা যাবে না। তানিশাকে তার যে কোনো মূল্যেই চাই। হাসছেন কেন? কারণ তোমার কথাগুলো অনেক মিষ্টি লাগছে। আর কিছু বলবেন? মানে? মানে আমার অনেক ঘুম পাচ্ছে। আমার কথা যতক্ষণ শেষ না হয় তোমার ঘুমানো ততক্ষণ নিষেধ। কিন্তু আজকে থেকে এমনই হবে, বদভ্যাস করেও না। তানিশার ইচ্ছে করছে এই মুহূর্তে কাব্যের মাথাটা ফাটিয়ে দিতে। এত রাতে ওকে এভাবে জাগিয়ে রাখার কোনো মানে হয়? কথা বলতে বলতে কিছুক্ষণের জন্য তানিশা ঘুমিয়ে গেছে। কাব্য মোবাইলটা এখনো কানে লাগিয়ে রাখছে। প্রচণ্ড রাগ হচ্ছে তানিশার উপর। এভাবে কথা বলার মাঝে কেউ ঘুমায়? সকালে তানিশা ভার্সিটিতে গিয়ে চুপ করে বসে আছে আর ভাবছে কিভাবে ডেভিডের থেকে পিছু ছাড়ানো যায়। তানিশাকে চুপ দেখে বলল, কি রে, চুপ করে বসে আছিস কেন? অ্যানাকন্ডাটা আমার পিছু ছাড়ে না রে, কি করব? আমার কাছে একটা ভালো উপায় আছে। তুই অ্যানাকোন্ডাটাকে ভার্সিটিতে আসার জন্য বল, আমি আর ঋতু মিলে মজা দেখাবো। কি বলিস ঋতু? হ্যাঁ, তুই বল, আমরা থাকতে তোর এত চিন্তা কিসের? সত্যি কি বলবো, এটা কিন্তু পুরাই ডেভিল। যখন তখন রেগে লাল বাদর হয়ে যায়, আস্ত একটা গন্ডার। তুই বল, তো আমরা দেখে নিব কোন গন্ডার তোর সাথে এমন করছে, আমরাও দেখতে চাই। ওকে, আমি মুখ পোড়া হনুমানটাকে বলছি আসার জন্য। তানিশা কাব্যর কাছে কল করলো। কাব্য একটু অবাক হলো। সত্যি কি তানিশা নিজের থেকে তাকে কল করেছে? কাব্য মুচকি হেসে কল রিসিভ করলো। কি ব্যাপার, হঠাৎ আমার কথা মনে পড়লো কি হবে? নাকি এই ডেভিলের প্রেমে পড়ে গেছো? না, তেমন কিছু না। ফুফাতো ভাইয়ার বন্ধু, আপনি কি আজকে একটু ভার্সিটিতে আসতে পারবেন? আর ইউ শিওর? হ্যাঁ, যদি আসতেন আমার জন্য একটু ভালো হতো আর কি। ওকে, আমি কিছুক্ষণের মধ্যেই আসছি। ওকে, বাই। তানিশা কল কেটে তার বান্ধবীদের বলতে লাগলো, অ্যানাকন্ডাটা আসছে রে। ওই, তুই ওই অ্যানাকোন্ডাটাকে ফুপাতো ভাইয়ের বন্ধু কেন ডাকলি? আমার থাপ্পড় খাওয়ার কোনো ইচ্ছা নাই। থাপ্পড় মানে? আর বলিস না, ওই বচ্চার ডেভিল মুখ পোড়া হনুমানটা আমাকে 2বার 2টা থাপ্পড় মারছে। ভাইয়া ডাকছি তাই। ওই বজ্জাত ডেভিল মুখ পোড়া হনুমানটার এত বড় সাহস! আজকে আসুক, দেখবি কি অবস্থা করি। তানিশা, নীলা, ঋতু ফুচকা খেতে বসলো। আজকে ট্রিট তানিশার পক্ষ থেকে। ভার্সিটির সামনে কাব্যর গাড়িটা থামতে নীলা একটু অবাক হলো। ভাইয়ার গাড়ি ভার্সিটিতে কেন? ভাইয়া তো এই সময় অফিসে। ততক্ষণে কাব্য গাড়ি থেকে নামছে। নীলা কাব্য গাড়ি থেকে ফুচকার প্লেটটা হাত থেকে রেখে বসা থেকে দাঁড়িয়ে গেল। কি রে, কি হলো? ভাইয়া আসছে কেন জানি? ওই তোর ভাই? ওই যে ব্লু শার্ট। এটা তোর ভাই? এত হ্যান্ডসাম। সাথে ডেভিলও। আমি তো পুরাই ক্রাশ। তোর ভাইয়ের প্রেমে পড়ে গেছি। চুপ ফাজিল মেয়ে, আমার ভাই মানেই তোর ভাই। ভাইয়ার একবার ডেভিল রূপ দেখলে তোর প্রেম জানালা দিয়ে পালাবে। নীলা ঋতুর কথা শুনে তানিশা তাকিয়ে দেখে কাব্য চলে এসেছে। ওই মুখ পোড়া হনুমানটা কি সত্যিই তোর ভাই? কোনটা? এটাই তো ব্লু শার্ট, লাল বাদর, কালো কুমির গন্ডারটা। তার মানে এই ডেভিল তোর পেছনে পড়েছে? হ্যাঁ চল, তুই তো বললি মজা দেখাবি। বইন, তোর কপাল পুড়ছে রে। সাথে আমারটাও। গেলাম আমি। আরে কোথায় যাচ্ছিস? বাথরুমে। বলেই নীলা এক দৌড়ে চলে গেল। কাব্য তানিশাকে কল করছে। তানিশার মাথায় তো বাস পড়লো।
এখন ডেভিলকে গিয়ে কি বলবে? ডেভিলকে মজা বোঝানোর জন্য ডেকেছে, এখন মনে হচ্ছে উল্টা ডেভিল তাকে মজা বোঝাবে বিনা কারণে ডাকার জন্য। কল রিসিভ কর। বজ্জাত মেয়েটা তো ডেভিলকে দেখে ভয় পালিয়েছে। এখন তো ফেসে গেছি আমি। কল রিসিভ করে কি বলবো? যা ইচ্ছে বল, ব্যাস এই ডেভিলটাকে আমি পটিয়ে দে। তানিশা হা করে তাকিয়ে আছে। এই মেয়েতে দেখে পুরাই লুচুর হাড্ডি, ডেভিডও তো লুচুর হাড্ডি, দুজনকে ভালোই মানাবে। ভাবতে তানিশা খুশিতে নাচতে ইচ্ছা করছে। এখন শুধু কোনো রকমের ডেভিডের গলায় ঋতুকে ঝুলিয়ে দিতেই হবে, তবে ডেভিডের হাত থেকে সারা জীবনের জন্য প্রাণে বেঁচে যাবে। চল, কোথায়? তোকে ওই গন্ডারটার গলায় ঝুলানোর ব্যবস্থা করব। ওনাকে সম্মান দিয়ে কথা বল, তোর হবু দুলাভাই। আচ্ছা হয়েছে, কান কাটা পেতনি। আগে দেখ রাক্ষসটাকে পটাতে পারিস কিনা। আরে এটা আমার বাম হাতের কাজ। তানিশা হা করে তাকিয়ে আছে ঋতুর নিজের প্রতি এত আত্মবিশ্বাস দেখে। ঋতুই পারবে ডেভিলের হাত থেকে তাকে বাঁচাতে। তানিশা কাব্যর সামনে গিয়ে দাঁড়াতেই কাব্য বলল, এতক্ষণ কোথায় ছিলে? কোথায় জানি ছিলাম, মনে নাই, ভুলে গেছি। আজকাল কি তোমার মনে শুধু আমি থাকি নাকি? না মানে আমার ফ্রেন্ড ঋতু আপনার সাথে দেখা করতে চেয়েছে। হাই, আমি ঋতু। ডান হাতে গিয়ে কাব্য তার দুই হাত পকেটে রেখে ঋতুর দিকে ভ্রু কুচকে তাকিয়ে বলল, মিস ঋতু, আপনার মধ্যে ম্যানার্স বলতে কিছুই নেই নাকি? মানে আমি আপনার বেস্ট ফ্রেন্ড নীলার বড় ভাই। সেই দিক থেকে আপনারও বড় ভাইয়ের সমান। আর বড় ভাইদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা আপনার জানা থাকা দরকার। আপনি অনার্স ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, অথচ আপনার মধ্যে এতটুকু ম্যানার্স নেই। হাউ ক্যান ইট পসিবল? ভাইয়া সরি, ভুল হয়ে গেছে। আমার মনে হয় ক্লাস শুরু হয়ে যাচ্ছে, আমি আসছি। আসসালামু আলাইকুম। আরে বজ্জাত মেয়ে, আমাকে রেখে কোথায় যাচ্ছিস? এখনো তো ক্লাস শুরু হতে অনেক সময় বাকি। ঋতু কোনো রকম কাব্যের সামনে থেকে চলে গেল। এই ছেলেকে পটাবে কিভাবে? তার মান সম্মানের 12টাই তো বাজিয়ে দিচ্ছে। এই মুহূর্তে তানিশা ইচ্ছা করছে নীলা আর ঋতুর কান দুটি কেটে চুলগুলো টেনে ছিঁড়ে দিতে। বজ্জাত মেয়েগুলো তানিশাকে ফাঁসিয়ে চলে গেছে। ঋতুর পিছু পিছু তানিশাও যেতে লাগলে কাব্য তার হাত ধরে ফেলল। কোথায় যাচ্ছ? আমারও মনে হয় ক্লাস শুরু হয়ে যাচ্ছে। এখনো কিছুক্ষণ সময় বাকি আছে। একটা কথা বলি? পারমিশন নেওয়ার কি আছে বলো? আমিও কিন্তু নীলা বান্ধবী আপনার ছোট বোনের সমান। আমি তোমাকে আগে বলেছি আর এখনো বলছি, বেস্ট ফ্রেন্ড কখনো ভাই বোন হয় না। নেক্সট টাইম যেন এই কথাটা না শুনি। আপনি যেটা এখন রিকুকে বললেন সেটা তুমি বুঝবে না। ওভার কনফিডেন্স দেখানো মানুষগুলো আবার একদম পছন্দ না। আরেকটা কথা, কি? আমার ক্লাসের সময় হয়ে যাচ্ছে, প্লিজ আমার হাতটা ছাড়েন। কাব্য তানিশার হাত ছেড়ে দিতে সে এক দৌড়ে ক্লাসে চলে গেল। এই মেয়ে এমন কেন? যেখানে কাব্যর পেছনে মেয়েদের লাইন লেগে থাকে সেখানে এই মেয়ের কাব্যর প্রতি কোনো ইন্টারেস্ট নেই। হয়তো এই জন্য কাব্যের এত বেশি ভালো লাগে। তানিশা ক্লাস থেকে নীলার পাশে গিয়ে বসতে নীলা বলল, বজ্জাত মেয়ে, তোর কারণে আমি আমার ভাইয়াকে কত কিছু বলছি। ভাইয়া যদি জানতে পারে আমি তো শেষ। আমার মনে হয় তোর কান দুটো কেটে দেওয়া উচিত। কান কাটা পেতনি শাকচুনি, তুই তো কথাই বলবি না। তখন খুব সাহস নিয়ে বলি অ্যানাকন্ডাটাকে এই করবি সেই করবি, কি করলি? আমাকে ফাঁসিয়ে নিজে ভয় পালিয়ে এসেছিস। আমার মনে হয় সবাইকে জ্বালানোর দরকার। তুই আস্ত একটা নেংটি ইঁদুর, ভিতর ডিম। আমি কি তোর জন্য নিজে ভাসবো নাকি? আচ্ছা হয়েছে, তোকে আর ফাঁসাতে হবে না। তুই তোর মতো থাক, আমি নিজেই একটা উপায় বের করব ডেভিলের হাত থেকে বাঁচার জন্য। বিকেলে কাব্য তানিশাকে কল করে দেখে তানিশার মোবাইল বন্ধ, হয়তো ফোনের চার্জ নেই। রাতে কল করে দেখে এখনো ফোন বন্ধ। কোনো সমস্যা হয়নি তো? নাকি তানিশা ইচ্ছে করে ফোন বন্ধ করে রেখেছে? কাব্য আবিরকে কল করলো। তানিশার ফোন বন্ধ কেন? আমি কি করে জানবো? তুই কি করে জানবি মানে? ও তোর ছোট বোন, তুই ওর খোঁজ খবর রাখবি না? ভাই তুই কল কাটতো। টুম্পা বারবার কল করছে আর লাইন বিজি দেখাচ্ছে। তোর কারণে মনে হচ্ছে আমাদের ব্যাকআপ হয়ে যাবে। জাস্ট 2 মিনিট সময় দিলাম। এই 2 মিনিটের মধ্যে তুনিশা খবর যেন পেয়ে যায়, না হয় তোর আর টুম্পার ব্যাকআপ নিশ্চিন্ত। আরে শোন, কাব্য কল কেটে দিল। যদি কাব্যের থেকে বাঁচার জন্য তানিশা সিম চেঞ্জ করে থাকে তাহলে কালকে কাব্য কি করবে সেটা হয়তো তানিশা ভাবতেও পারবে না। ততক্ষণে আবির কল করলো। তানিশার কি খবর? আরে ওর মোবাইল নষ্ট হয়ে গেছে। সারাদিন পিচ্ছি বাচ্চাদের মতো যেভাবে গেমস খেলতে থাকে। মোবাইলের কি দোষ? যদি অন্য কিছু হতো, তোর বোনের যে কি অবস্থা করতাম আমি নিজেও জানি না। তোকে আমি আগেও বলেছি, এখনো বলছি, তুই অযথা তানিশার পেছনে ঘুরঘুর করছিস। তানিশার সম্পর্কে তুই এখনো অনেক কিছু জানিস না। যখন জানতে পারবি তখন হয়তো অনেক দেরি হয়ে যাবে। তোর বলা শেষ? তুই তো আমার কথাটাই বুঝলি না। বুঝতে হবে না ভাই। কাব্য কল কেটে ভাবছে এখন তানিশার সাথে যোগাযোগ করবে কিভাবে। কবে নতুন ফোন নিবে আর কোনো ঠিক নেই। ততদিন পর্যন্ত কাব্য অপেক্ষা করতে পারবে না। তানিশা ভাবছে ভালোই হয়েছে, এই সুযোগে টেবিল আর তার সাথে যোগাযোগ করতে পারবে না।
ভেবে নিশ্চিন্তে ঘুম দিল তানিশা। মাঝরাতে ঘুমের মধ্যে কেউ মনে হচ্ছে তার দিকে তাকিয়ে আছে। হঠাৎ তানিশার ঘুম ভেঙে দেখে সত্যি একজন তাকিয়ে আছে। তানিশা ভয়ে চিৎকার দিতে যাবে, তখনই কাব্য তার মুখ চেপে ধরল। ভয়ে তানিশা পুরো শরীর কাঁপছে, চিৎকারও দিতে পারছে না। গড়িয়ে তানিশার চোখ থেকে পানি পড়ছে, ভাবছে আজকে তার জীবনের শেষ দিন। ভয়ের কিছু নেই, এটা আমি। চিৎকার দিলে কিন্তু তোমারই ক্ষতি হবে। বলে কাব্য তানিশার মুখ থেকে হাতটা সরিয়ে নেয়। তানিশার গা ঘেঁষে বসে পড়ল। তানিশা বড় বড় নিঃশ্বাস নিতে লাগলো, মনে হচ্ছে প্রাণে বেঁচে গেছে। কাব্যের দিকে তাকিয়ে ভাবছে, এত রাতে ডেভিল তার রুমে কি করছে? নাকি কিছু চুরি করতে আসছে? কিন্তু ডেভিলের তো কোনো কিছুর অভাব নেই, তাহলে চুরি করতে আসবে কেন? হয়তো বেটা লোভী, এত সম্পদও তার হয় না। আপনি এত লোভী আগে জানতাম না। কাব্যের থেকে দূরে সরে আস্তে করে বলল। তানিশাকে দূরে সরতে দেখে কাব্য একটানে তানিশাকে কাছে এনে তার কোলে মাথা রেখে পেটে জড়িয়ে ধরল। কাব্যর স্পর্শ তানিশার একদম সহ্য করতে পারছে না, কিন্তু কাব্যের কাছে ভালোই লাগছে তানিশাকে কাছে পেয়ে। আমি নিজেও জানি না এতটা লোভী কবে হয়েছি। আমাকে ছাড়েন, আমার কাছে যা যা আছে আপনাকে দিয়ে দিচ্ছি। আপনি এগুলো নিয়ে এখান থেকে তাড়াতাড়ি চলে যান। তুমি শিওর? আমার কিন্তু সবটা চাই, দিতে পারবে? হ্যাঁ শিওর, যা যা আছে সব নিয়ে চলে যান, তবুও দয়া করে এখান থেকে যান। এভাবে নিব না, পরে আবার নিজে এসে বলবে আমি লুচু। তার চেয়ে ভালো বিয়ের পর একেবারে শুধু আসলে নিব। আপনি কি নেওয়ার জন্য কথা বলছেন? তোমার আদর ভালোবাসার তোমাকে। তানিশার এবার ইচ্ছা করছে লজ্জায় মাটি নিজেকে পুঁতে ফেলতে, কিন্তু মাটি তো আর ফাঁকা হচ্ছে না, কোথায় গিয়ে মুখ লুকাবে? তানিশা কোনো রকম মুখে বলল, আপনি দয়া করে এখান থেকে যান। ওকে যাবো নাকি? এতক্ষণ তো অনেক কিছু দিতে চাইছিলে। আমি ভাবছি আপনি চুরি করতে আসছেন। হোয়াট? তুমি এটা ভাবলে কি করে? না ভাবার কি আছে? জানেন না মানুষ এত রাতে একজনের ঘরে একজন চুরি করার জন্যই তো যায়। ইউ আর জাস্ট ইম্পসিবল। বলে কাব্য জানালা দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। এই মেয়ের চিন্তা ভাবনাগুলো কোথায় গিয়ে আটকে যায় আল্লাহ জানে। কখনই কি কোনো কিছু পজিটিভ চিন্তা করতে পারে না? কাব্য চলে যেতে তন্নিমা শোয়া থেকে উঠে বসে পড়ল। ছেলেটা কে ছিল? তুই কখন উঠলি? যখন ছেলেটা তোমাকে জড়িয়ে ধরেছিল। বজ্জাত মেয়ে, তার মানে তুই সব লুকিয়ে লুকিয়ে দেখেছিলি? তুই তো দেখি আস্তে একটা চুন্নি। কালকে সকালে আমি মামুনিকে সব বলে দিব। কি বলবে? বলবো তুই আস্তে একটা চুন্নি, লুকিয়ে লুকিয়ে মানুষের কথা শুনিস। তোর মতো চুন্নি মেয়েকে যেন আমার রুমে ঘুমাতে না দেয়। আমি দেখলে দোষ? মাঝরাতে একটা অপরিচিত ছেলে তোমার রুমে আসে, সেটা দোষ না? শাক চুন্নি, কানকাটা পেতনি, তুই আমাকে দোষ দিচ্ছিস? দাঁড়া, আমি এক্ষুনি মামুনিকে সব বলে দিব। সাথে এটাও বলবে একটা অপরিচিত ছেলে এসে তোমাকে জড়িয়ে ধরেছিল। তানিশা এবার চুপ করে ভাবছে, যদি মামুনি এটা জানতে পারে, আগে কষে তাকে 4টা চড় মারবে। এখন চরের থেকে বাঁচার জন্য কোনো রকম তন্নিমাকে পটাতে হবে। তানিশা তন্নিমার পাশে বসে আস্তে করে তাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আমার কলিজর বোন, তুই জানিস ছোটবেলায় তোকে আমি কত আদর করেছি, কত কোলে নিয়েছি, কত চকলেট খাইয়েছিলাম, কত গোসল করিয়েছি, তোকে কত স্কুলে নিয়ে দিয়ে আসছি। আর তুই এখন বড় হয়ে সব ভুলে গেলি? একদম পটাতে আসবে না। বড় হওয়ার পর যা পরিমাণ অত্যাচার শুরু করেছো, মনে থাকবে কিভাবে? তুমি মামনিকে বলতে হবে না, আমি সব বলে দিব। আমিও আর তোমার সাথে ঘুমোবো না। কলিজার বোন, এই কথা বলিস না। তোকে ছাড়া আমি ঘুমাবো কিভাবে? 2 দিন পর তো এমনি মরে যাব। যা কিছুদিন বেঁচে আছি তোর সাথে ঘুমাতে দে। মামনিকে প্লিজ কিছু বলিস না। আপি, তোমার কি হয়েছে? তোমার কি কোনো অসুখ হয়েছে? অসুখ হবে কেন? তাহলে কেন বললে মরে যাবে? মানুষ বুড়ি হলে মারা যায়, জানিস না? আমিও তো কতদিন পর বুড়ি হয়ে যাব। ও, আমি তো জানতাম না তুমি যে মামনির আগে বুড়ি হয়ে যাবে। আচ্ছা যাও, বলবো না। থ্যাংক ইউ। ছেলেটাকে সেটা কিন্তু বলতে হবে। পরে বলবো। আজ 4 দিন হলো কাব্য অফিসের ব্যস্ততার কারণে তানিশার সাথে দেখা করতে পারে না। তানিশার মোবাইল না থাকার কারণে তার সাথে কথাও বলতে পারে না। অনেক অসহ্য লাগছে কাব্যের কাছে, সাথে প্রচণ্ড বিরক্ত হচ্ছে তানিশার উপর। এতদিন হলো একটা মোবাইল কেন নিচ্ছে না? আজ শুক্রবার। কাব্য আবিরকে কল করে বলল, 10:30টার মধ্যে তোর বোনকে নিয়ে লেকের পাড়ে পৌঁছে যাবি। আমি অপেক্ষায় থাকবো। অনেকদিন হয়েছে ওর সাথে আমার দেখা হয় না। কাব্য, তুই কি পাগল হয়ে গেলি নাকি? এখানে পাগলের কি হলো? তোকে যেটা বলছে সেটাই কর। তুইও তো জানিস না তানিশার একটা সমস্যার জন্য মামা আগে থেকেই ওর। তোর এক্সকিউজ শোনার মতো সময় আমার নেই। তোর হাতে 2 ঘন্টা সময় আছে, সো ডু ইট ফাস্ট। আবিরকে কিছু বলার সুযোগ না দিয়ে কাব্য কল কেটে দিল। তানিশার সাথে দেখা করার জন্য নিজেকে পরিপাটি করে নিয়েছে। ব্লু জিন্স, অফ হোয়াইট শার্ট, হাতে ঘড়ি, তার পছন্দের পারফিউম। অন্যরকম এক ভালো লাগা কাজ করছে কাব্যের মাঝে। কাব্য গাড়ি নিয়ে লেকের পাড়ে পৌঁছে গেছে 10টায়। অপেক্ষা করছে আর বারবার ঘুরে দেখছে কখন আসবে তানিশা। ততক্ষণে আবির তানিশাকে নিয়ে চলে আসলো। তানিশা এগিয়ে আসতে দেখে কাব্য পকেটে হাত দিয়ে
গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আর তানিশার দিকে তাকিয়ে মুচকি হাসছে। কাব্যকে দেখা মাত্র তানিশার সামনে না গিয়ে পিছপা হতে লাগলো। ভাইয়া অ্যানাকন্ডা এখানে কেন? তুমি তো বললে আমরা টুম্পা আপ্পির সাথে দেখা করতে আসছি, তাহলে কি তুমি মিথ্যা বলছো? ওই যে টুম্পা ওখানে দাঁড়িয়ে আছে, টুম্পার সাথেই আমরা দেখা করতে এসেছি। অ্যানাকন্ডা কিছু করবে না, ডোন্ট ওয়ারি, চল আমার সাথে। টুম্পাকে দেখা মাত্র তানিশা দৌড়ে টুম্পার কাছে চলে গেল। কাব্য তানিশার পিছু পিছু গিয়ে বলল, দেখা করা শেষ হলে চলো। চলো মানে? ও কোথায় যাবে? আবির, তুই এখানে টুম্পার সাথে দেখা করতে এসেছিস, আমার মনে হয় তোদের একটু প্রাইভেসি দেওয়া দরকার। তোদের এখন ডিস্টার্ব করা ঠিক হবে না, তাই না টুম্পা? থ্যাঙ্কস ফর ইউর আন্ডারস্ট্যান্ডিং ভাইয়া। তানিশা, তুমি না হয় ভাইয়ার সাথে ওই দিক থেকে ঘুরে আসো, আমরা এখানেই আছি। কিন্তু কাম অন তানিশা, আমরা এই তো সামনেই আছি, চলো। কাব্য তানিশার হাত ধরে টেনে গাড়িতে নিয়ে কাছে নিয়ে আসলো। গাড়িতে ওঠো। কেন? কারণ প্রাইভেসিটা তাদের থেকে বেশি এখন আমাদের দরকার। কি বললেন? তানিশা, আমার কিন্তু এক কথা বারবার বলতে ভালো লাগে না, চুপচাপ গাড়িতে বসো। আমি আপনার সাথে কোথাও যাব না, আপনি সব সময় এমন করেন, আমি আর সহ্য করব না। আজকে এর একটা বিহিত হয়েই ছাড়বে। আপনি ভাইয়াকে ডাকেন। তোমাকে বলছি চুপচাপ গাড়িতে বসতে। কাব্য নিজে তানিশাকে গাড়িতে বসিয়ে দিয়ে ড্রাইভ করতে শুরু করলো। আরে ফুফাতো ভাইয়ার বন্ধু আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? আপনি তো দেখছি আস্ত একটা ছেলে ধরা। তাই তো বলি, আপনার কাছে এত সম্পত্তি আসলো কোথা থেকে? এতদিনে বুঝতে পারছি মানুষকে এইভাবে রাস্তা থেকে ধরে নিয়ে তাদের কিডনিগুলো বিক্রি করে নিশ্চিত এত বড়লোক হয়েছে। আপনার মতো ছেলে ধরাকে পুলিশে দেওয়া উচিত। আমি ছেলে ধরা? না মানে তাহলে আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? গেলেই দেখতে পাবে, ততক্ষণ পর্যন্ত চুপ করে বসে থাকো। এদিকে কাব্য সে আগের জায়গায় নদীর কিনারায় তানিশাকে নিয়ে আসলো। তানিশার কাছেও ভালো লাগে জায়গাটা, তবে কাব্যর সাথে বারবার এভাবে আসাটা তার কাছে ভালো লাগছে না। কাব্য তানিশাকে নিয়ে নদীর কিনারায় চলে আসলো। কাব্য কিছুক্ষণ সময় তানিশার সাথে একা কাটাতে চায়, যেখানে তাকে বিরক্ত করার মতো কেউ নেই। এভাবে দাঁড়িয়ে থাকো তো। কেন? হুশ, কথা বলবে না। কাব্য মুগ্ধ নয়নেই তাকিয়ে আছে তানিশার দিকে। মেয়েটি এত মায়াবী কেন? পৃথিবীর সব মায়া এসে যেন তার মাঝেই জড়িয়ে আছে। ইচ্ছে করছে তানিশার ঠোঁট দুটি ভালোবাসার পরশে ছুঁয়ে দিতে, হারিয়ে যেতে তার মাঝে। যেভাবে আর কাব্যর পক্ষে দেখা করা সম্ভব না। কাব্য যে তাকে প্রতিদিন প্রতিটা মুহূর্তের জন্য বাসে যায়, ও কাছে পেতে ইচ্ছে করে, এতটা কাছে যেন পৃথিবীর কোনো বাধা তাদের মাঝে না আসতে পারে। কাব্যর প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ জোরে শুধুই তানিশা থাকবে। যতটা ভালোবাসা পেলে তানিশাও তাকে ভালোবাসতে বাধ্য হবে। কবে আসবে সেদিন যখন তানিশার প্রতিটা স্পন্দনে শুধু কাব্য বিচরণ করবে? সেদিনের জন্য হয়তো বেশি দিন অপেক্ষা করতে হবে না। ভাবতে কাব্যের ঠোঁটের কোণে হাসি চলে আসলো। কাব্যকে এভাবে বেগ ভরে তাকিয়ে থাকতে দেখে তানিশা ভ্যাবাচেকা খেয়ে বলল, এভাবে তাকিয়েছেন কেন? আমার নেশা হয়ে গেছে। কথাটা শুনে সাথে সাথে তানিশা নিজের ওড়না দিয়ে মুখ ঢেকে ফেলল। কাব্য হা করে তাকিয়ে আছে। এই তুমি এইভাবে মুখ ডাকলে কেন? আপনাকে তো দেখতে ভালো ছেলে মনে হয়, আপনি তো এডুকেটেড, তাহলে এই কাজটা কিভাবে করলেন? মনে সান্নিধ্যে যে কারো জোর নাই, কি করবো বলো? ব্যাস হয়ে গেছে। কি করবেন মানে? নিজেকে কন্ট্রোল করেন। হয় না তো? হয় না যেহেতু আমি আবির ভাইয়াকে আজকেই বলবো, আপনার সাথে যেন আর না চলে। পরে দেখবো আমার ভাইয়াটাও একদিন ঠুস করে পরে ঠাস করে মারা যাবে। ওয়েট এ মিনিট, আবির মারা যাবে কেন? আপনি জানেন না, মানুষ নেশা করতে করতে একদিন ঠুস করে পরে ঠাস করে মারা যায়। আপনার সাথে থাকতে থাকতে আমার ভাইটাও নেশা করতে শুরু করবে। হোয়াট? এখানে হোয়াটের কি দেখলেন? এখানে এখনো সময় আছে, ভালো হয়ে যান। এসব নেশা করা থেকে বিরত থাকেন যদি বাঁচার ইচ্ছা থাকে। কাব্যর ইচ্ছা করছে নিজের গালে কিছুক্ষণ ইচ্ছে মতো চড় মারতে। পৃথিবীতে কি মেয়েরা অভাব পড়েছিল যে এই মেয়েকে ভালোবাসতে হলো তার? মেয়েটা এত অবুঝ কেন? কাব্য তানিশা দুই বাহুতে ধরে একদম তার নিজের কাছে নিয়ে আসলো। এই মেয়ে আমাকে দেখে তোমার মনে হয় আমি নেশা করব? আপনি তো নিজেই বললেন আমার নেশা হয়েছে, তোমাকে নিজের করে পাবার নেশা, বুঝতে পারছো স্টুপিড? না। আপনি সবসময় এভাবে রেগে রেগে কথা বলেন কেন? আমি ভাইয়ার কাছে যাব। আমাকে কেন নিয়ে এসেছেন? আমাকে আবার দিয়ে আসেন। যতক্ষণ আমি না চাইবো ততক্ষণ তুমি কোথাও যেতে পারবে না, আর আমি রেখে কথা বলি না। তুমি আমাকে রাগাতে বাধ্য করো। ডু ইউ গেট ইট? আমি নিজেই চলে যাব। বলে তানিশা এক দৌড়ে চলে যেতে লাগলো। কাব্য তার হাত ধরে একটানে নিজের কাছে নিয়ে এসে তার কোমর জড়িয়ে ধরে। এক অন্যরকম অনুভূতি কাজ করছে কাব্যের মাঝে। এই মুহূর্তে তানিশা থেকে এই দূরত্বটা যে তার আর সহ্য হচ্ছে না কাব্যের কাছে। তানিশা কাব্যর কাছে থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। কি করছেন? ছাড়েন আমাকে। কেন, প্রবলেম হচ্ছে? হ্যাঁ, একটা অপরিচিত মেয়েকে যখন তখন এভাবে জড়িয়ে ধরতে আপনার বিবেকে বাধে না? আমি অপরিচিত? কে আপনি? আমার ভাই, বন্ধু, জামাই? কেউ না, আপনি শুধুমাত্র আমার ফুফাতো ভাইয়ার বন্ধু। সেদিক থেকে আমার প্রতি আপনার কোনো অধিকার নাই।
এদিকে কাব্য কিছুক্ষণ তানিশার দিকে তাকিয়ে থেকে তাকে ছেড়ে দিল। সত্যি তো, তানিশার উপর তার তো কোনো অধিকার নেই। আজ প্রথম তানিশা একটা মনের মতো কথা বলেছে, যেটা তার মন ছুঁয়ে গিয়েছে। কাব্য বুঝে গেছে এখন সে কি করবে। বেচারি হয়তো বুঝতে পারেনি যে নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছে। কাব্য মুচকি হেসে তানিশাকে বলল, আমি তো ভেবেছিলাম তোমার মাথায় গোবর ছাড়া কিছু নেই। এখন তো দেখি অনেক মূল্যবান চিন্তা ভাবনাও আছে। থ্যাঙ্কস আমার বিবেকের দ্বার খুলে দেওয়ার জন্য। হ্যাঁ, আপনি এত সহজে ভুলে গেছেন? চলো তোমাকে বাসায় পৌঁছে দেই। তানিশা গাড়িতে বসে ভাবছে, ডেভিল এত সহজে বুঝলো কি করে? যেভাবে বুঝুক, এই ডেভিলের হাত থেকে তো সারা জীবনের জন্য বেঁচে গেছে। ভাবতেই তানিশার গাড়িতে বসে খুশিতে নাচতে ইচ্ছা করছে। তানিশা কাব্যকে বলতে লাগলো, ফুফাতো ভাইয়ার বন্ধু, আপনি যে এত ভালো মানুষ আমি তোকে জানতাম না। আপনি সত্যিই মহান। আপনার মতো মানুষই হয় না। কিন্তু আমার মাথায় একটা কথা কিছুতেই আসছে না। আপনি এত সহজে কিভাবে আমার কথাটা বুঝে গেলেন? কাব্য সামনে তাকিয়ে গাড়ি ড্রাইভ করছে, কিছু বলছে না। তানিশার প্রতি কথার উত্তরে একটি মুচকি হাসিয়ে দিচ্ছে। আচ্ছা, আপনাকে বলতে হবে না, আমি বুঝতে পারছি। মানুষ তো আর সবসময় শয়তান না, মানে ডেভিল। সরি, আসলে বলতেও চাইছি, মনে থাকে না। আপনার মধ্যেও সেই বুঝতে চলে এসেছে। আমি আজ সত্যিই আপনার উপর গর্বিত। তবে এখন আপনার জন্য একটা কবিতা বলতে ইচ্ছে করছে। তানিশা প্লিজ নট অ্যাগেইন। আরে ফুফাতো ভাইয়ের বন্ধু, কবিতা শুনে আপনার মন শান্তি হয়ে যাবে। রিয়েলি? শুনেন। যাকে ভেবেছি কুকর্মা শয়তান, সে তো দেখি আসলেই মহান। যার মন ছিল পাথরে গড়ার আগের পাহাড়, সেই রাক্ষসে রাগ আজ জ্বলে পুড়ে ছারখার। যে আমার উপর করত নিত্য অত্যাচার, সে আজ আমার মহৎ সততার শিকার। তাহলে তো দেখি সব ক্যাডেট আমার ডেভিলের কাছে রইল মুহূর্তের খালি খামার। কবিতাটা বলে তানিশা হাসতে লাগলো। কাব্য প্রচন্ড রেগে মাঝরাস্তা গাড়িটা ব্রেক করে বলল, স্টপ ইট তানিশা। আমি তো আপনার প্রশংসাই করছি। হোয়াট ডু ইউ মিন? আমি কুকর্মা শয়তান? না, মানে আগে ছিলেন আর কি, এখন তো সুকর্মা হয়ে গেছেন। আর একটা কথা যেন তোমার মুখ থেকে না বের হয়। এই মুহূর্তে আমার রাগার কোনো ইচ্ছে নাই, সো জাস্ট শাট আপ, ওকে? তানিশা আর একটা কথা বললো না। কাব্য তাকে বাসায় পৌঁছে দিল। বাসায় গিয়ে দুপুরে খাবার খেয়ে তানিশা বিছানায় বসে বসে ভাবছে, আজকের পর বজ্জার টেবিল, নাইজেরিয়ান অ্যানাকন্ডা, আফ্রিকান গন্ডার, মুখপোড়া হনুমান, লাল বাদরটা আর তাকে জ্বালাবে না। কথাটা ভেবে তানিশা নিশ্চিন্তেই একটা ঘুম দিল। বিকেল 4টায় তানিশার বাসার সামনে কাব্য গাড়িটা থামাতে নীলা চোখ দুটি বড় বড় করে তার ভাইয়ের দিকে তাকিয়ে আছে। তানিশার কোনো বড় বোন নেই, ছোট বোন তন্নিমা 9ম শ্রেণীতে পড়ে। তার মানে তানিশাকে দেখতে এসেছে। এটা কিভাবে সম্ভব? হয়তো ভুলেই বাসার সামনে চলে এসেছে। ভাইয়া, আমরা এই বাসার সামনে কেন এসেছি? এটাই তানিশার বাসা। কেন তুই জানিস না? ভাইয়া, তানিশা? কাব্য গাড়ি থেকে নেমে তার মা বাবাকে নিয়ে সামনে এগোতে লাগলো। নীলা এখনো গাড়িতে বসে আছে আর ভাবছে, পৃথিবীতে কি মেয়ের অভাব পড়েছে যে তার ভাইয়ের শুধু তানিশাকে পছন্দ করতে হলো। কাব্য পেছনে ফিরে থাকে, নীলা এখনো গাড়িতে বসে আছে। নীলার কাছে এগিয়ে এসে বলল, কিরে এখনো গাড়িতে বসে আছিস কেন? ভাইয়া তুমি যাও, আমি 2 মিনিটের মধ্যে আসছি। ওকে। কাব্য তার মা বাবাকে নিয়ে বাসার ভেতরে চলে গেল। নীলা গাড়িতে বসে তানিশাকে কল করছে 2 বার। রিং হওয়ার পর তানিশা কল রিসিভ করে ঘুম ঘুম গলায় বলতে লাগলো, চাত মেয়ে কানকাটা পেতনি, তুই জানিস না আমি এই সময় ঘুমাই? আমার ঘুম ভাঙলি কেন? তোকে যে আজ ছেলেপক্ষ দেখতে আসবে, আগে বললি না কেন? বিয়ের দাওয়াত খাওয়াতে হবে এই জন্য? রাক্ষসী মেয়ে, সব সময় এত খাওয়া খাওয়া করিস কেন? কি বললি? আমি রাক্ষসী? একদম ঠিক বলছি, তুই আস্ত একটা রাক্ষসী, জলহস্তি, শেওড়া গাছের পেতনি। বজ্জাত মেয়ে, তোর বিয়ের দাওয়াত খাওয়ার আমার কোনো ইচ্ছা নাই, শুধুমাত্র আমার ডেভিল ভাইটার জন্য। অ্যানাকন্ডার জন্য মানে? গাধি, আমার ভাইয়ের জন্য। আমি আমার পরিবার নিয়ে তোকে ভাইয়ের পাত্রী হিসেবে দেখতে এসেছি, বুঝলি? নীলা, আমি আগে বাথরুম থেকে আসছি, পরে কথা বলি। নীলা কল কেটে বাসার ভিতরে চলে আসলো। তানিশার বাসার ড্রয়িং রুমে কাব্য তার পরিবার নিয়ে বসে আছে। অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে তানিশার জন্য। কাব্য যে তাকে এক পবিত্র বন্ধনে আবদ্ধ করতে এসেছে, যেখানে ভালোবাসা, অধিকার, আবেগ, অনুভূতি সব কিছু কাব্যের কাছে সীমাবদ্ধ থাকবে। এখন কোথায় পালাবে তানিশা? ভাবতেই কাব্যের অনেক হাসি পাচ্ছে। তানিশার বাবা বুঝতে পারেনি আবির এভাবে না জানিয়ে হুট করে তাদের নিয়ে চলে আসবে। কাব্যের স্ট্যাটাস, যোগ্যতা, তার পরিবার সব মিলিয়ে এমন সম্বন্ধ হয়তো আর আসবে না। কিন্তু কাউকে ধোঁকা দিয়ে নিজের মেয়ের সুখ তিনি চান না। হয়তো তার মেয়ে এই পরিবারে কখনো সুখী হবে না, কারণ কোনো পরিবার এমন মেয়েকে কি মেনে নেবে? কখনোই না। এখন কিভাবে সম্পর্কের জন্য না করবে সেটাই বুঝতে পারছে না। তবুও তিনি নিজের মন্তব্য জানালেন, আপনারা এইভাবে হুট করে না জানিয়ে চলে এসেছেন, তার জন্য
তার জন্য আঙ্কেল আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি নিজেই আবিরকে বিষয়টা জানানোর জন্য না করেছি। আমার মনে হয় সরাসরি কথা বলাটাই আমাদের জন্য ভালো হবে। আপনারা আশাবাদী হয়ে এসেছেন, তার জন্য আমি দুঃখিত। আমাদের পারিবারিক কিছু সমস্যা আছে, যার জন্য আমি এখন আমার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য প্রস্তুত না। আরও 2-3 বছর পর ভেবে দেখব, হয়তোবা আমাদের পছন্দ করা ছেলের সাথেই দিব। পছন্দ করা ছেলের কথা শুনে কাব্য কিছু সময়ের জন্য হতভম্ব হয়ে গেছে। তার মানে কি তানিশার আগে থেকে বিয়ে ঠিক হয়ে আছে? তানিশা এতদিন তাকে বলেনি কেন? তবে কি আবির এতদিন তাকে এই কথাটাই বলতে চেয়েছে? কাব্য কি বলবে বুঝতে পারছে না। আপনার কথা ঠিক বুঝলাম না। পছন্দ করা ছেলে মানে তানিশার কি আগে থেকে বিয়ে ঠিক হয়ে আছে? না, তাহলে পছন্দ করা ছেলে বলার কারণটা কি জানতে পারি? আমি হয়তো তানিশা সম্পর্কে আপনাদের কিছু বলিনি। তানিশা তার বাবার কথা শুনে হতবাক হয়ে আছে। তানিশার সম্পর্কে কি এমন কথা যেটা আবির জানে, অথচ সে নিজে জানে না? বিয়ের জন্য নিজে থেকে না করছে কেন? পছন্দ করা ছেলে বলতে কি বোঝাতে চাইছে? সব কিছু কেমন যেন গড়িয়ে যাচ্ছে। তানিশা রুম থেকে বেরিয়ে এসে তার বাবাকে বলল, বাবা, আমার সম্পর্কে কি এমন কথা যেটা আমি নিজে জানি না? তুই এখানে? বাবা প্লিজ বলো, আমার সম্পর্কে কি এমন কথা যেটা আমি নিজেও জানি না? তেমন কিছু না মা, তুই নিজের রুমে যা, আমি তোকে পরে বলবো। এদিকে কাব্য তানিশার দিকে অপলক তাকিয়ে আছে। একটু আগেও যে মানুষটাকে নিয়ে কাব্য নিজের অজান্তে স্বপ্ন বুনতে শুরু করেছিল, আজ নিমিষেই কি সব শেষ হয়ে গেল? তানিশা কাব্যের দিকে তাকিয়ে দেখে কাব্য তার দিকে তাকিয়ে আছে। আজ কাব্যের চোখে রাগ না, তানিশাকে হারানোর ভয়টা স্পষ্ট দেখা যাচ্ছে। তানিশা হয়তো কাব্যের হাত থেকে বাঁচতে চেয়েছে, কিন্তু কাব্যের চোখে এ ভয়টা কখনো দেখতেই চায়নি। তানিশা কিছু না বলে তার রুমে চলে যেতেই তার বাবা আবারও বলল, আপনারা যা জানার আবিরের থেকে জেনে নিয়েন। পরের দিন অফিসে কাব্য আবিরের থেকে সবকিছু শুনে পকেটে হাত দিয়ে জানালা দিকে বাহিরে তাকিয়ে আছে। সামান্য একটা বিষয়ের জন্য কাব্য তানিশাকে ছাড়তে পারবে না। যদিও বিষয়টা কাব্যের কাছে সামান্য হতে পারে, কিন্তু তার পরিবারের কাছে হয়তো অনেক বড়। কাব্যকে চুপ থাকতে দেখে আবির আবারও বলতে লাগলো, দোস্ত, আমি আগেও অনেকবার তোকে বলতে চেয়েছি, কিন্তু তুই এড়িয়ে গেছিস। জানি তুই অনেক হার্ট হয়েছিস, কিন্তু আমার কিছু করার নেই। ডাক্তার রাফসানের বিষয়টা তানিশা জানে? তুই তো জানিস ওর স্বভাব যে কেউ কাউকে ভাই বানানো। বেচারা ভাই ডাক শুনতে শুনতে তাদের বাসায় আসাও বন্ধ করে দিয়েছে। তাহলে নো প্রবলেম। আমার ডেভিল কুইনের মধ্যে এই বিশেষ গুণ আছে যা আমার কাছে অনেক ভালো লাগে। প্রবলেম আছে? আঙ্কেল আন্টি যখন তানিশার সম্পর্কে জানবে তখন তার মা বাবাকে বলতে যাবে? কে আবার? আমি বলবো। তাদের অধিকার আছে বিষয়টা জানার। রাইট, তাহলে তো টুম্বারও জানার অধিকার আছে। তার বিএফের ভার্সিটিতে অনেক মেয়েদের সাথে অ্যাফেয়ার ছিল, যেমন রাহি, তুলি, আনিকা, নিহা। দোস্ত প্লিজ, তুই যে কোনো কথা টুম্পার সাথে কম্পেয়ার করিস কেন? মা বাবার কানে যেন কথাটা না পৌঁছায়। বাই চান্স পৌঁছে গেলে টুম্পার কানেও কথাগুলো পৌঁছাতে দেরি হবে না। তুই দোস্ত নাকি দুশ্মন মাঝে মধ্যে বুঝে উঠতে পারি না। তুই বিষয়টা সিরিয়াসলি না নিয়ে ভুলে যা প্লিজ, তোর জন্য ভালো হবে। যদি টুম্পার সাথে এমনটা হতো তাহলে? আবির কাব্যের দিকে তাকিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে তার কাছে বলার মতো কিছুই নেই। কি হলো, চুপ করে আছিস কেন? অ্যাকচুয়ালি বিষয়টা তুই যতটা ইজিলি নিচ্ছিস। আমি কোনো এক্সকিউজ শুনতে চাইনি। আই নিড অ্যান্সার। তুই কি ওকে ছেড়ে দিতিস? নো, বিকজ আই লাভ হার। গুড, আমি আজ সন্ধ্যায় তানিশার সাথে কিছু কথা বলতে চাই। আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করে দিব। বিকেলে তানিশা নিজের সত্যিটা জানার পর কিছুক্ষণ চুপ থেকে নিজের রুমে গিয়ে রাফসানকে কল করলো। রাফসান কল রিসিভ করতে তানিশা বলতে লাগলো, ওই বজ্জাত রাফসানের বাচ্চা, তুই আমার এত বড় ক্ষতি করে হসপিটালে লুকিয়ে আছিস। শালা নাইজেরিয়ান, উগান্ডা, কালো ছাগল, নেংটি ইঁদুর, মুখ পড়া হনুমান, পচা শুটকি, পচা আলু, তোরা ছুরি দিয়ে কুচি কুচি করে ভুনা খিচুড়ি করে রান্নার সাথে খেয়ে ফেলা উচিত। তোকে কুপিয়ে কিমা কিমা করে পরোটার সাথে খেয়ে আমার প্রতিশোধ নিব। তুই শুধু আমার সামনে আয়। তানিশা, তোমার সাথে আমার কিছু কথা আছে, তোমার সাথে একটু দেখা করতে পারি প্লিজ? তুই আমার সামনে আসলে তো তোকে আমি রান্না ছাড়াই কাঁচা খেয়ে ফেলবো। প্লিজ তানিশা। তোর দেখা করার ইচ্ছা থাকলে তুই বাসায় আয়, তোকে আমি দেখে নিব। আমি সন্ধ্যায় আসছি। তানিশা কল কেটে মন মনে বলতে লাগলো, ওই মুখ পড়া রাফসান এতদিন তার কি ট্রিটমেন্ট করেছে সে এটাই জানে না। এখন তার নিজের উপরই রাগ হচ্ছে। একটা চাইনিজ কুড়াল খোঁজে রাখতে হবে, যেন বজ্জাতটা আসার সাথে সাথে কোপানো শুরু করতে পারে। কোথায় যাচ্ছিস? বজ্জাত রাফসানটা নাকি আসছে, ওই বজ্জাতের জন্য চাইনিজ কুড়াল খুঁজতে যাচ্ছি, যেন আসা মাত্র কুপাতে পারি। ও আচ্ছা, বাদ দে, তোর সাথে একটা কথা ছিল। কি বলো? কাব্য তোর সাথে দেখা করতে চাইছে আজ সন্ধ্যায়। আমি মামাকে বলে তোকে নিতে এসেছি। আমি যাব না। আমার বন্ধু বলে বলছি না, কাব্য ছেলে হিসেবে অনেক ভালো। ওর মতো ছেলে হাজারে একটাও পাওয়া যাবে না। ও কি বলতে চায় সেটা না হয় একবার শুনে আয়। কিন্তু ভাইয়া,
আমার জন্য লাস্ট টাইম প্লিজ। আচ্ছা আমি তৈরি হয়ে আসছি। তানিশা তৈরি হয়ে আবিরের সাথে বেরিয়ে গেল। কাব্য আগে থেকে অপেক্ষা করছিল। আবির আর তানিশাকে দেখা মতো কাব্য এগিয়ে এসে আবিরকে জড়িয়ে ধরল। থ্যাঙ্কস ইয়ার। তোর জন্য এতটুকু তো করতেই পারি। আমি ওইদিকে আছি, তোরা কথা বল। অ্যাকচুয়ালি ওকে, আই আন্ডারস্ট্যান্ড। বেশি লেট করিস না। ওকে, বাসায় পৌঁছে দিস। বাই। ওকে বাই। ভাইয়া শোনো, কি? মুখ পোড়া রাফসানটা মনে হয় চলে এসেছে। আমি না গেলে ওকে কুপাবে কে? স্টপ ইট তানিশা, চলো আমার সাথে। কোথায়? বিশ্বাস আছে আমার উপর? তাহলে চলো। তানিশা চুপচাপ গাড়িতে বসে আছে, কোনো কথা বলছে না। জানালার কাজগুলো নামানো, অন্ধকার রাস্তায় মাঝে মাঝে বাতাসে তানিশার লম্বা চুলগুলো উড়ে এসে কাব্যের মুখে ছুঁয়ে যাচ্ছে। দুজনের কাছে ভালো লাগছে সময়টা। অনেকটা পথ পেরিয়ে রাস্তার পাশে ছোট একটা চা দোকানের সামনে কাব্য গাড়িটা থামলো। এখানে চা অনেক ভালো লাগে, খাবে? এই দোকানের চা? চলো। তানিশা পুরো ধাবাচাপায় খেয়ে গেল। সে ভেবেছে কাব্য তাকে বড় কোনো রেস্টুরেন্টে নিয়ে যাবে। কাব্য যে এমন জায়গায় আসতে পারে তা হয়তো জানা ছিল না। কাব্য গাড়ি থেকে নেমে যেতে তানিশা তার পিছু পিছু গেল। চাচা 2 কাপ চা দেন তো। নাইল বাবা, তুমি যে আপনার দোকানের চায়ের স্বাদ ভুলতে পারি না, তাই বারবার চলে আসি। এটা কি আমাদের বমুনি? এখনো হয়নি, আশা করি খুব জলদি হয়ে যাবে, দোয়া করবেন। তানিশার দিকে কাব্য 1 কাপ চা এগিয়ে দিল। তানিশা তার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। আজ কেন জানি কাব্যকে অন্যরকম লাগছে। এই ডেভিডের মন সত্যি অনেক ভালো। হয়তো এতদিনে তানিশা কথাটা বুঝে গেছে। তানিশা চায়ে চুমুক দিচ্ছে আর চোখে কাব্যের দিকে তাকাচ্ছে। কাব্য কিছু একটা নিয়ে ভাবছে, তখনই তার মোবাইলে কল আসলো। অল ডান। ওকে, আমরা জাস্ট 5 মিনিটের মধ্যে আসছি। কাব্য কথা শেষ করে তানিশার হাত থেকে চায়ের কাপটা রেখে তানিশার হাত ধরে চলে যেতে যেতে বলল, চাচা চলে যাচ্ছি, পরে আবার আসবো। বৌমনিকে পরের বার নিয়ে এসো। কাব্যের এমন তাড়াহুড়ো দেখে তানিশার মাথায় কিছুই ঢুকছে না। কাব্য তানিশাকে নিয়ে একটা খোলা মাঠের কাছে নিয়ে চলে গেল। তানিশা গাড়ির ভেতরে থেকে বাহিরে তাকিয়ে পুরো হা হয়ে আছে। একবার কাব্যের দিকে তাকিয়ে কাব্য কিছু বলার আগে গাড়ি থেকে নেমে মাঠের মধ্যে চলে আসলো। সামনে টেবিলের উপরে তার পছন্দের চকলেট কেক রাখা আছে। টেবিলের চারপাশে অনেকগুলো ক্যান্ডেল জ্বালানো। খোলা আকাশের নিচে পুরো মাঠ জুড়ে অনেকগুলো ফানুস উঠছে। এই অন্ধকার রাতেও চারদিক আলোকিত হয়ে আছে। এই সময়টা এত ভালো লাগছে ভাষায় প্রকাশ করার মতো না। মনে হচ্ছে তানিশা অন্য কোনো গ্রহে আছে। পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটাই এখন সে। কাব্য তানিশাকে পেছন থেকে কোমরে জড়িয়ে ধরে তার চুলমুখ গুজে দিয়ে বলে, মিস ডেভিল কুইন, তোমার সাথে আমার কিছু কথা আছে, তোমার কি শোনার সময় হবে? আজ তানিশার কাব্যকে একেবারের জন্য ছাড়তে ইচ্ছা করছে না। অন্যরকম এক ভালো লাগা কাজ করছে। কি? জন্মদিনে তোমার সাথে সেই প্রথম দেখায় অজানা এক ভালো লাগা অনুভব করেছি। প্রতিবার কোনো এক বাহানায় তোমার সাথে দেখা করা, তোমাকে বিরক্ত করার নেশায় আমি আসক্ত হয়েছি, যে নেশা কখনো কাটিয়ে উঠতে চাই না। আমার জীবনের প্রতিটি মুহূর্তে তোমাকে চাই, শুধুই তোমাকে। জীবনের বাকি সময়টা তোমার বাচ্চামাগুলো মানিয়ে নিতে চাই। আমার রাগটা না হয় তুমি সামনে নিও, জানি পারবে। ওয়াদা করছি হয়তোবা পৃথিবীর সব সুখ তোমাকে এনে দিতে পারবো না, কিন্তু কষ্ট কি সেটা কখনো উপলব্ধি করতে পারবে না। বিশ্বাস করো, আজকাল তোমাকে ছাড়া অন্য কিছু ভাবতেই পারি না। নিজেকে কেমন জানি ছন্নছাড়া মনে হয়। হয়তো বড্ড বেশি ভালোবেসে ফেলেছি তোমাকে। তোমার কাছে আজ প্রথম কিছু চাইছি, এই ডেভিলটাকে কি একটু ভালোবাসা যায় প্লিজ? তানিশা চুপ করে আছে। কাব্য আজ এতটা আবেগের সাথে কথা বলছে, তানিশা না করতে পারছে না। হ্যাঁ, বলার মতো সাহস তার কাছে নেই, কারণ কাব্যকে সে কখনো পৃথিবীতে সুখ দিতে পারবে না। কাব্য হয়তো তার থেকে অনেক ভালো কিছু পাওয়ার যোগ্যতা বহন করে। কাব্য তানিশাকে চুপ থাকতে দেখে তাকে কাব্যর দিকে ফিরিয়ে তার দুগালে হাত দিয়ে কপালে একটা চুমু এঁকে দিয়ে বলল, ওকে, আই অ্যাম আন্ডারস্ট্যান্ড। জবাবটা পরে দিলেও চলবে। এখন কি কেক কাটা যায়? আফটার অল আজ আমাদের দেখা হওয়ার 1 মান্থ অ্যানিভার্সারি। আমি কখনো আপনাকে পিতৃত্বে সুখ দিতে পারবো না। আমি জানি, তুমি তো নিজে এখন একটা বাচ্চা। আমাদের বাচ্চার কি দরকার? আমার তো শুধু তোমাকেই চাই। তানিশা কাব্যর দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। কেউ তাকে কখনো এতটা ভালোবাসবে বুঝতে পারেনি। বুঝবে কিভাবে? সারাক্ষণ তো শুধু কাব্যকে কুচি কুচি করা আর কোপানো চিন্তা মাথায় থাকে। ভালোবাসার কথা মাথায় আসবে কিভাবে? তবুও কাব্য তাকে এমন পাগলের মতো ভালোবাসে কেন? তানিশাকে চুপ থাকতে দেখে কাব্য আবারও বলল, দেখো, এই অন্ধকার রাতে চাঁদবিহীন আকাশে তোমার চারপাশে যেমন আলোকিত করেছি, তোমার জীবনের অন্ধকারগুলো কাটিয়ে আমার ভালোবাসায় রাঙিয়ে দিব। কষ্ট নামক ছায়া তোমার আশেপাশে আসতে দিব না। দ্যাটস মাই প্রমিস। তানিশা কিছু না বলে কাব্যর কথার উত্তরে মিষ্টি একটা হাসি দিল। কাব্য তানিশার হাত ধরে কেক কেটে তাকে খাইয়ে দিল। কাব্য হা করে দাঁড়িয়ে আছে তানিশা তাকে কেক খাইয়ে দেওয়ার জন্য।
কি হলো, আপনি এইভাবে হা করে দাঁড়িয়ে আছেন কেন? তানিশা, দ্যাটস নট ফেয়ার। আমি তোমাকে খাইয়ে দিলাম আর তুমি? আমি কি বলছি নাকি যে আমাকে খাইয়ে দেন? আর আপনি কি ছোট বাচ্চা যে আপনাকে খাইয়ে দিতে হবে? নিজে খেতে পারেন না? হাত নেই আপনার? নিজের কাছে নিজে না করে অন্যের আশায় হা করে দাঁড়িয়ে থাকতে লজ্জা করে না আপনার? আপনি তো দেখি আস্ত একটা অলস কোথাকার। হোয়াট ডু ইউ মিন? আই মিন আপনাকে না খাইয়ে রাখা উচিত। খাবো না, আমি নাও হ্যাপি। না খেলে এখানে দাঁড়িয়ে আছেন কেন? আমাকে বাসায় দিয়ে আসেন। কাব্যর এবার নিজের উপর রাগ হচ্ছে। কার সাথে রাগ দেখাচ্ছে সে? এই মেয়ে কি কখনো তার রাগ ভাঙাতে আসবে নাকি? ফাজিল মেয়ে একটা, সবসময় তার রোমান্টিক মুড নষ্ট করার জন্য উঠে পড়ে লেগে থাকে। চলো। রাত 10টায় কাব্য তানিশাকে তার বাসায় পৌঁছে দিল। পুরো রাস্তায় তানিশা অনেক বকবক করেছিল। কাব্য তার সাথে একটা কথাও বলেনি। তানিশা বাসায় গিয়ে দেখে রাফসান এখনো তার অপেক্ষায় বসে আছে। তুই এখনো বসে আছিস? আজকে আমি তোর 12টা বাজাবো। তানিশা ওয়েট মাই ফুড। আজকে তোকে আমি কাঁচা চিবিয়ে খাবো। আমার হাত থেকে আজকে তোকে কেউ বাঁচাতে পারবে না। রাফসান কি বলে একবার শুন মা। বাবা, তুমি নাইজেরিয়ান উগান্ডার পক্ষ নিয়ে কথা বলছো কেন? একবার আমাকে বলার সুযোগ দাও প্লিজ। কি বলবি বল। তুমি এইভাবে তুই তো করে কথা বলছো কেন? তোকে বড় ভাইয়ের মতো সম্মান করতাম, কিন্তু তুই এটার যোগ্য না। আঙ্কেল, যদি আপনারা কিছু মনে না করেন, আমি তানিশার সাথে পার্সোনালি কিছু কথা বলতে চাই। ঠিক আছে। 1 মিনিট, আমি এক্ষুনি আসছি। কোথায় যাচ্ছিস? চাইনিজ কুড়ালটা আনতে। রাফসান ভাবছে তার 2 বছরের প্ল্যান আজ সাফল্য অর্জন করবে। পরিবারকে তো সামলে নিয়েছে, এখন শুধু তানিশাকে বাকি। তানিশা রান্নাঘরে গিয়ে অনেক খুঁজে একটা ছুরি নিয়ে আসলো। বজ্জাদের হাড্ডি, এবার কি বলবি বল। তানিশা, তুমি কবে নিজেকে চেঞ্জ করবে? তোকে উপরে পাঠিয়ে তারপর। প্রথমে আই এম সরি, আমি কখনো তোমাকে আমার বোনের চোখে দেখিনি, আর দেখবো না। আমি জানি সেদিন ভুলটা আমার ছিল। আমি আমার ভুলটা শুধরে নিতে চাই, সে 2 বছর আগে থেকেই। কিভাবে শুধরাবি? তুই তো অপারেশন করে ভেতরের সব কেটে ছেটে ফেললি। তার চেয়ে বড় কথা, তুই আস্ত একটা লুচ্চু। ইচ্ছে তো করছে তোকে কুচি কুচি করে নেংটি ইঁদুরকে খাইয়ে দেই। আই ওয়ান্ট টু ম্যারি ইউ। অ্যাক্সিডেন্টের অনেক আগে থেকেই তোমাকে কখনো বলতে পারিনি, বাট ইটস ট্রু দ্যাট আই রিয়েলি লাইক ইউ। তোমার পরিবারের পক্ষ থেকে আঙ্কেল হ্যাঁ বলে দিয়েছে। আমি কাল পর্যন্ত তোমার জবাবের অপেক্ষা থাকবো। মুখ পোড়া হনুমান, লাল পিঁপড়া, কালো কুমির, গুরিলা, তেলাপোকা, লুচু কেচু, তুই বের হ আমার বাড়ি থেকে। আজকে চলে যাচ্ছি, কালকে তো আবার আসবো। তুই আবার আসলে তোকে ঝাড়ু দিয়ে পিটাবো। হ্যাজ ইউর উইশ, বাই। তোর বাইরের গুষ্টি কিলাই, তোকে আলুর সাথে সিদ্ধ করে পচা আলুর পরোটা বানিয়ে খাবো। রাফসান চলে গেল। তানিশা কারোর সাথে কথা না বলে রাগে গজগজ করে বিছানা গিয়ে শুয়ে পড়ল। রাত 11টায় কাব্য ছাদে মোবাইল হাতে নিয়ে বসে আছে। তানিশাকে কল করবে কিনা এটাই ভাবছে। মেয়েটা এমন কেন? কারো অনুভূতির কোনো মূল্য নেই তার কাছে। কাব্য অনেক ভেবে তানিশাকে একটা কল করলো। ততক্ষণে তানিশা ঘুমের বিভোর। কাব্য এটাই বুঝতে পারে না মেয়েটা এত তাড়াতাড়ি ঘুমায় কিভাবে। কাব্য আবার কল করলো। তানিশা ঘুম ঘুম চোখে দেখে কাব্য কল করেছে। কিছু বলবেন? কিছু বলবেন মানে? না বললে আমার ঘুম ভাঙালেন যে। একবার তোমাকে আমার ঘরে বউ করে নিয়ে আসি, তারপর তোমার ঘুমের 12টা বাজাবো। তুই ঘুমাও কিভাবে সেটাই দেখবো। আপনি আস্তে একটা লাল বান্দর। আমি যাব না আপনার ঘরে। তোমাকে আসতে হবে না, আমি নিজে তোমাকে কোলে তুলে নিয়ে আসবো। আমি রুমের দরজা লক করে বসে থাকবো, আপনি তখন কিভাবে আসবেন? দরজা ভেঙে তোমাকে জোর করে তুলে নিয়ে আসবো। হয়েছে? আপনাকে আর অযথা ডেভিল বলি নাকি? আপনি আস্তে একটা নাইজেরিয়ান অ্যানাকন্ডা, আফ্রিকান গন্ডার, মুখ পোড়া হনুমান, লাল বাদর, কালো কুমির। ওয়েট এ মিনিট, কালো কুমির ও কাব্য নাকি? হ্যাঁ, যেগুলো আপনার মতো মানুষ সেগুলোকে কালো কুমির বলে। এটাও জানেন না? না, তোমার থেকে প্রথম জানলাম। জানি না আরো কত আজব কিছু জানতে হবে। আপনার জানা শেষ হয়েছে? আমার অনেক ঘুম আসছে। সরি সুইটহার্ট, আমি সবেমাত্র কথা বলতে শুরু করেছি। পরের দিন সকালে তানিশার বাবা মা তার সাথে কথা বলার জন্য আসলো। কালকের আফসানের কথাই তুই কি সিদ্ধান্ত নিলি? মা, আমি ওই বজ্জাত মুখ পোড়া হনুমানটাকে বিয়ে করব না। রাফসান ছেলে হিসেবে অনেক ভালো। রাফসান অনেক আগেই আমার কাছে বিয়ে প্রস্তাব দিয়েছিল। তুই তো তাকে বাইরের চোখে দেখতি, তা আমি তোকে জানাইনি। কিন্তু কাল রাতে আমি অনেক ভেবে তাকে হ্যাঁ বলে দিয়েছি। কিন্তু বাবা, আমার বিশ্বাস তুই আমার সিদ্ধান্তে অমর্যাদা করবি না। আমি জানি তুই একদিন সুখী হবি। তানিশা কিছু না বলে ভার্সিটিতে চলে গেল। তার মা বাবাকে না করার মতো সাহস তার নেই, কিন্তু কাব্য যদি জানতে পারে তখন তার কি হবে, এটা ভেবে তার মাথা ঝিমঝিম করছে। তানিশা একরাশ চিন্তা নিয়ে বান্ধবীদের পাশে বসে আছে। কিরে, তুই এভাবে মন খারাপ করে বসে আছিস কেন? আর তোর কিসের প্রবলেম?
আর বলিস না বোন, আমার জীবনটা শেষ। ওই বজ্জাত মুখ পোড়া রাফসানের সাথে বাবা আমার বিয়ে ঠিক করে দিয়েছে। এখন যদি ডেভিল জানতে পারে, আমাকে মনে হয় চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে কিমা বানাবে। বজ্জাত মেয়ে, তুই জানিস না ভাইয়া তোকে পছন্দ করে? এখন তো ইচ্ছে করছে আমি তোকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে কিমা বানিয়ে দেই। যদি ভাইয়া জানতে পারে, তোকে কোপানোর আগে কাঁচা চিবিয়ে খাবে। এখন আমার কি হবে? কি আর হবে, এতদিন যা পাপ করেছিস এখন আমাদের ফুসকা খাই তা মোচন কর। দোয়া করব যেন ডেভিল তোকে কাঁচা চিবিয়ে না খেয়ে রান্না করে খায়, আর আল্লাহ যেন তোকে জান্নাতবাসী করে। আমিন। শয়তান কান কাটা পেতনি, আগে তোকে জাহান্নামে পাঠাবো, তারপর আমি জান্নাতে যাব। তোরা তো জান্নাত জাহান্নাম ঠিক করে ফেললি, তাহলে আমি কোথায় যাব? কোথায় আবার? আমার সাথে তোকে জান্নাতে নিয়ে যাব। তুই যাবি জান্নাতে? তুই তো আস্ত একটা কুকর্মী ডাইনি, সারাদিন মানুষকে কোপানোর চিন্তায় থাকিস। তোকে তো আমি এক্ষুনি। এদিকে তানিশার কিছু বলতে যাবে তখনই তার মোবাইলে কল আসলো। মোবাইলটা হাতে নিয়ে দেখে কাব্য কল করেছে। কাব্য নাম্বারটা দেখে তার কলিজা শুকিয়ে গেছে। এখন রিসিভ করবে কিনা এটাই ভাবছে। কি হলো, এত ভাবছিস কেন? কল রিসিভ কর। রিসিভ করে কি বলবো? যা ইচ্ছে বল, না হয় ভাইয়া রেগে যাবে। তানিশা কিছুটা দূরে গিয়ে কল রিসিভ করে চুপ করে দাঁড়িয়ে আছে। কি করছো? কি হলো, কথা বলছো না যে? কি বলবো? সেটাকে আমাকে বলতে হবে নাকি? যা ইচ্ছে বলো। আপনি আর কখনো আমার কাছে কল করবেন না। মনে করবেন আমি আপনার জীবনে একটা দুঃস্বপ্ন, এটা ভেবে আমাকে ভুলে যান প্লিজ। সরি সুইটার, আমার এখন এসব শোনা একদম মুড নেই, অন্য কিছু বলো। আসলে আপনাকে কিভাবে বলি, কাল রাতেই বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। হোয়াট? কি বলে তুমি? না মানে বলছি আমার ক্লাস শুরু হয়ে গেছে। তার আগে? কই কিছু না, আমি রাখছি। তানিশা ভয়ে কল কেটে মোবাইল বন্ধ করে ব্যাগ নিয়ে ভার্সিটি থেকে চলে যেতে লাগলো। কি রে, কোথায় যাচ্ছিস? বোন দোয়া করি যাতে অ্যানাকন্ডার হাত থেকে বেঁচে ফিরতে পারি। আরে শোন, যদি বেঁচে ফিরি তাহলে শুনবো। তানিশা ভার্সিটি থেকে চলে গেল। কাব্য ঠিক শুনলো নাকি কিছু ভুল? তানিশাকে আবার কল করলো কিন্তু ফোন বন্ধ। প্রচন্ড রাগ উঠে যাচ্ছে কাব্যর। সাথে সাথে আবিরকে কেবিনে ডাকলো। কিরে, কেন ডাকলি? কাল রাতে তানিশের বাসায় কি হয়েছে? কালকে মামা রাফসানকে হ্যাঁ বলে দিয়েছে। আজ বিকেলে হয়তো ডাক্তার রাফসান তার পরিবার নিয়ে তানিশাকে দেখতে আসবে। আজকে ওদের বিয়ে ঠিক হয়ে যাবে মনে হচ্ছে। আমি তো তোকে আগেই বলেছিলাম তুই অযথা তানিশার পিছনে ঘুরছিস, কিন্তু তুই। বলে কাব্যর দিকে তাকাতেই দেখে কাব্য তার দিকে আগুনের দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে হচ্ছে এখনই তাকে কাঁচা খেয়ে ফেলবে। আবির ভয় বলতে লাগলো, দেখ ভাই, এটা তোদের নিজেদের ব্যাপার, আমার কাজ আছে, আমি আসছি। কোথায় যাচ্ছিস? আমার কেবিনে। আমি তানিশার বাবার সাথে আজকেই কথা বলতে চাই। কিন্তু তুই খুব ভালো করে জানিস এক্সকিউজ আমার কাছে কতটা বিরক্তিকর। ওকে, আমি মামার সাথে কথা বলছি। বিকেলে কাব্য আবিরের সাথে তানিশার বাসায় ড্রয়িং রুমে বসে আছে। তানিশার পুরো পরিবার উপস্থিত। তানিশা এক কোণে চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, আর কাব্য তার দিকে। খুব ভালো করে বুঝতে পারছে তানিশা অনেক ভয় পাচ্ছে। কিছুক্ষণের মধ্যে তানিশার বাবা চলে আসতে কাব্য বসা থেকে উঠে ওনাকে সালাম জানালো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। বসো বাবা। অবশ্যই, আপনার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা ছিল। আমি জানি তুমি এখানে কি বলতে এসেছো, তবুও তুমি কি বলবে বলো। আঙ্কেল, আমি প্রত্যক্ষভাবে কথা বলতে পছন্দ করি। আপনার মেয়ে কোনো বাজারের পণ্য না যে কেউ তার একটা ক্ষতি করলো, আর আপনি ক্ষতিপূরণ হিসেবে তার কাছে সেই পণ্য বিক্রি করে দিলেন। হয়তোবা ক্ষতিপূরণের জন্য সেই ব্যক্তি পণ্যটা কিনে নিবে। সে কি সেই পণ্যের সঠিক অপব্যবহার করবে? কখনোই না। কারণ যে ব্যক্তি পণ্য ক্রয় করার মাঝে সে কি করে ওই পণ্যটা সারা জীবন সুরক্ষিত রাখবে? আপনার মেয়ে আপনার মাথার মুকুট। সে কোথায় কার সাথে কিভাবে সুখী হবে সেটা দেখার দায়িত্ব আপনার। আপনি তার জন্য এমন একটা হাত খুঁজবেন যে হাত আপনার মতো আপনার মেয়ের দায়িত্বটা বহন করবে, তার স্বপ্নগুলো হাসি মুখে নিজের করে পূরণ করবে।